আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং 27 আন্ডা বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কিছুদিন আগে গ্রুপে আমি একটা পোল দিয়েছিলাম, সবাই ধুমায় রিকোয়েস্ট করছো যেন ফিজিক্স ক্লাস নেই। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই প্লে লিস্টটা তৈরি করেছি আমরা, ইনশাল্লাহ তৈরি করতেছি আমরা। আমাদের এই প্লে লিস্টটা ওয়ান শট, যেখানে আমরা সিকিউ এবং এমসিকিউ এর জন্য যতটুকু বেসিক লাগে ততটুকু বেসিক দিব, সিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এবং ইনশাল্লাহ বলতে পারি এখান থেকে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্কুলে কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের সামনে প্রি টেস্ট আছে, প্রি টেস্টেও কমন পাবা ইনশাল্লাহ, এবং টেস্টেও কমন পাবা। ঠিক আছে, এবং এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেটা থেকে তুমি এসএসসি তেও মাস্ট বি কমন পাবা ইনশাল্লাহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তার আগে একটু আমরা একটা নোটিশ আপনাদের দিয়ে রাখি। আমাদের একটা নোট শেয়ারিং কন্টেস্ট বলে একটা কন্টেস্ট আমরা আয়োজন করেছি, যেটার মেন মোটিভটা হলো আপনি এই যে ক্লাসগুলো করছেন এই ক্লাসগুলো সম্পূর্ণ নোট সুন্দর করে করে আমাদের গ্রুপে জমা দিবেন। এবং আমি আমি গ্রুপটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে। আপনারা অবশ্যই গ্রুপ লিঙ্ক দেখে সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। হ্যাঁ, এই যে এই গ্রুপ, এটা হলো আমাদের গ্রুপের নাম। এই গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। বর্তমানে 710 জন মেম্বার কিন্তু রয়েছে। হ্যাঁ, তাহলে চলেন আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। এবং ভালো একটা প্রাইজ মানি কিন্তু আমরা রেখেছি এখানে আমাদের সবার জন্য। আপনাদের প্রাইজ আছে, যারা নোট করে জমা দিবেন, যে বিজয়ী হবেন সবচেয়ে সুন্দর নোটটা জমা দিবেন তার জন্য কিন্তু গিফট রয়েছে। তারপরেও সেকেন্ড থার্ডের জন্য কিন্তু গিফট রয়েছে। আচ্ছা, চলেন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের আছে কি? নেক্সটে আমাদের আছে গতি অধ্যায়টা। মানে এই গতি অধ্যায়টা নিয়ে আমরা পড়াশোনা করব। তো গতি অধ্যায় নিয়ে পড়াশোনা করার জন্য সবার ফার্স্টেই আপনি দেখবেন আপনার বইয়ের মধ্যে অনেক ধরনের গতি সম্পর্কে আলোচনা করা আছে, সেগুলো অবশ্যই 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 পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে আসেন আমরা শুরু করি। ধরেন, গতি অধ্যায়টা পড়ার শুরুতে সবার আগে আমাদেরকে বুঝতে হবে সরণ এবং দূরত্বর মধ্যে পার্থক্যটা কি। ধরেন এইখান থেকে আমি এইখানে যাব। ধরেন এটাকে বললাম আমি একটা এ বিন্দু। এ বিন্দু থেকে আমি কি করব? বি বিন্দুতে যাব। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় আমি চাইলে কি করতে পারতাম? ধরেন আমি চাইলাম যে এইটাকে আমি এরকম সোজা না যে এই আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে এইখানে পৌঁছাবো। ঠিক আছে, আবার একজন চাইলো যে না আমি এত ঘুরতে টুরতে পারবো না, আমি একদম সোজাসুজি পৌঁছাবো। ঠিক আছে, তাহলে এই যে ঘুরে ফিরে পৌঁছানো এবং সোজাসুজি পৌঁছানো, এখানেই মেন পার্থক্যটা। এই যে সরল রৈখিক যে দূরত্বটা আছে, সরল রৈখিক মানে এই সরল রেখা বরাবর যে দূরত্বটা আছে, ডিরেক্ট দূরত্ব, একে আমরা বলতেছি কি? একে আমরা বলতেছি হলো আমাদের সরণ। একে আমরা বলতেছি আমাদের সরণ। ঠিক আছে, আর এই যে আপনি ঘুরে ফিরে গেলেন, এটাকে আমরা বলতেছি আমাদের দূরত্ব। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। সরণকে আমরা নর্মালি এস দিয়ে প্রকাশ করি, দূরত্বকে ডিস্টেন্স ডি দিয়ে প্রকাশ করি আমরা নর্মালি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, এই যে দূরত্ব, প্রতি সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে, প্রতি সেকেন্ডে দূরত্ব। ঠিক আছে, প্রতি সেকেন্ডে দূরত্ব, প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হলো আমাদের দ্রুতি। দ্রুতি, ঠিক আছে, তার একক কি? মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা গেল আমাদের দূরত্বের জন্য। আর সরণের জন্য আমাদের কি আছে ভাইয়া? সরণের জন্য আমাদের আছে প্রতি সেকেন্ডে যে সরণ অতিক্রম করে, প্রতি সেকেন্ডে যে সরণ ঘটে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হলো বেগ। ঠিক আছে, বেগ। বেগকে আমরা ভি দিয়ে লিখি নর্মালি। এবং এই বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এতটুকু আমাদের একদম নর্মাল বেসিক জিনিস, এতটুকু আমাদের মাথায় রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলেন আমরা আরেকটু ডিপ পড়াশোনা করি এবং এইখানে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নিব। ওকে, তাহলে আমরা শিখলাম সরণ, দূরত্ব, এগুলো সম্পর্কে আমরা টুকটাক শিখেছি। এবার আমার কাজ হলো আমরা ত্বরণ সম্পর্কে শিখব। ধরেন এইখান থেকে এইখানে আপনি যাবেন, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আপনি যাবেন। এ বিন্দু থেকে বি বিন্দুতে তুমি কি যাবা? ধরো এটা তোমার এ বিন্দু হলো তোমার বাসা, বাসা থেকে তুমি স্কুলে যাবা। একদম তুমি সরল সোজা পথে স্কুলে গেছো। এখন
তুমি যে সোজাপথে স্কুলে গেছো, তুমি স্কুলে যাওয়ার সময় তুমি কি করলা? স্কুলে যাওয়ার সময় তুমি ধরো এই বাসা থেকে বের হইলা, ঘুম থেকে উঠছো, আস্তে আস্তে যাইতেছো যাইতেছো, ধরো এই যে এই বিন্দুটা, এই লাল বিন্দুটা পর্যন্ত তুমি কি করলা? এই লাল বিন্দুটা পর্যন্ত তুমি আস্তে আস্তে হাইটা হাইটা গেলা। তোমার বেগ ধরো তখন ছিল 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তারপরে তুমি ভাবলা যে না, স্কুলে লেট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি হাঁটি। একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে ধরো এই পর্যন্ত তুমি আসলা আরেক সেকেন্ডে। এটা হলো প্রথম সেকেন্ডে। আর দ্বিতীয় সেকেন্ডে তুমি কি করলা? যে না, আমার লেট হয়ে যেতেছে, আমি একটু জুড়ে পা চালায় হাইটা 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটলা। তারপরে দেখলা যে না, স্কুল তো আমি ধরতেই পারবো না এইভাবে গেলে। তারপর এতটুকু কি করলা? এতটুকু তুমি দৌড়াইতে দৌড়াইতে গেলা, ঠিক আছে। এতটুকুতে তুমি 3 মিটার পার সেকেন্ড বেগে গেলা। খেয়াল করো, দেখো এই যে তোমার বেগটা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে, তাই না? প্রতি সেকেন্ডে 3 সেকেন্ডের সময়, তাহলে প্রতি সেকেন্ডে তোমার বেগটা কিন্তু বাড়তেছে। আস্তে আস্তে যে তোমার বেগটা বাড়তেছে, এই বেগ বৃদ্ধিকে আমরা বলি কি? ত্বরণ। ঠিক আছে। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? এই যে বেগ বৃদ্ধি বা যদি হ্রাসও হয়, হ্রাস এর হার, হার হবে কি? ত্বরণ। ঠিক আছে। আর যদি হ্রাস হইতো, বেগ বৃদ্ধি হইলে ত্বরণ, আর যদি হ্রাস হইতো তাহলে কি হইতো ভাইয়া? তাহলে হইতো মন্দন। ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি বৃদ্ধি হইতো তাহলে কি হইতো? তাহলে হইতো ত্বরণ। আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? তাহলে হবে মন্দন। আচ্ছা, তাহলে এইটা গেল, আমরা ত্বরণ শিখলাম এবং মন্দন শিখলাম। ত্বরণ এবং মন্দনকে এ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে। মন্দন হইলে সেটা মাইনাস এ হয়ে যাবে। যখন মন্দন বুঝাবে তখন সেখানে মাইনাস থাকবে ত্বরণটা। আর যদি ত্বরণটা প্লাস থাকে তার মানে সে ত্বরণ বেগ বৃদ্ধি পাইতেছে, এটাই বুঝাবে। হ্যাঁ। তাহলে চলো আমরা আরেকটু সামনে আগাই, আমাদের প্রয়োজনীয় সূত্রবলীগুলা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই অধ্যায়ে শিখতে গেলে সবার আগেই আমরা একটা সূত্র নিয়ে কথা বলি। দেখো, যে ধরো তুমি এইখান থেকে এইখানে যাইতেছো, হ্যাঁ, এখান থেকে এইখানে সুন্দর হাইটা হাইটা যাইতেছো, তুমি বেগ বাড়াইতেছো না, আস্তে ধীরে ধীরে যাইতেছো। ধরো তুমি প্রথম সেকেন্ডে গেলা 2 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় সেকেন্ডেও গেলা 2 মিটার পার সেকেন্ড বেগে, তৃতীয় সেকেন্ডেও গেলা 2 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে কি? তার মানে তোমার বেগটা কি হইতেছে না, সময়ের সাথে বাড়তেছে বা কমতেছে না। এই যে সময়ের সাথে বেগ বাড়া কমা না হওয়া, একে আমরা কি বলতেছি? একে আমরা বলতেছি আমাদের সমবেগ। ঠিক আছে ভাইয়া, একে আমরা বলতেছি আমাদের সমবেগ। তার মানে তুমি সমবেগে চলতেছো। দেখো, এই জিনিসটাকে আমরা ঐকিক নিয়মে বলতে পারি না যে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় 1 মিটার। ঠিক আছে। 1 সেকেন্ডে যায় 2 মিটার। অতএব কত? 3 সেকেন্ডে যায় 3 × 2, 3 × 2 = 6 মিটার। দেখো, এই জিনিসটাকেই আমি সুন্দর করে দিছি। তুমি আসলে 3 × 2 মানে কি? দেখো, সময়ের সাথে তুমি তোমার বেগটাকে গুণ করছো, তাই না? তার মানে এই জিনিসটাকে তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি সরণটা পাইতেছিলা। তো এই সমবেগের সূত্রটা কি? সমবেগের সূত্রটা হলো s = vt। এই s = vt যখনই দেখবা যে কোনো জায়গায় সমবেগ, তখনই বুঝবা এখানে আসলে কি আছে? s = vt আছে। ঠিক আছে। এইটা হলো আমাদের 1 নাম্বার একটা সূত্র। তারপরে দেখো, আমাদের যদি সমবেগ না হয় তাহলে কি আছে? অবশ্যই ত্বরণ আছে। তার মানে ত্বরণ যদি থাকে তাহলে আমরা এই সূত্রগুলা ব্যবহার করব, ত্বরণ থাকলে। তাহলে ত্বরণের সূত্রটা সবার আগে দেখার চেষ্টা করি। ত্বরণ আমাদের কি বলছে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তাহলে এটাকে কিভাবে বের করা যায়? দেখো, তাহলে বেগ বৃদ্ধির হার যদি বের করতে চাই, একটা বস্তু এইখানে ইউ বেগে ছিল এবং শেষে ভি বেগ হইছে, ইউ বেগে ছিল, শেষে ভি বেগ হইছে। তার মানে ইউ বেগে থাকা মানে কি? আদি বেগ। তাহলে আমি বেগ কতটুকু বাড়ছে কিভাবে পাবো? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে পাবো না ভাইয়া? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলাম। এখন হার কিভাবে পাবো? সময় দিয়ে ভাগ করলে, যে এইখান থেকে এইখান থেকে এইখানে যাইতে সে কতটুকু সময় নিছে, এইটা যদি আমি বের করি, এই সময় দিয়ে ভাগ করলেই কি আমি এই বেগ বৃদ্ধির হার পাবো না? এটাই আমাদের ত্বরণ। তাহলে আমরা এই যে যেটা পাইলাম, এটা আসলে আমার কার সূত্র? এটা আসলে আমার ত্বরণের সূত্র। তাহলে আমরা এখানে থেকে ত্বরণের সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। এটা আমাদের কি 2 নাম্বার সূত্র, যেটা আমাদের কাজে লাগবে। আমি কিন্তু সূত্রগুলা বের করে করে মার্ক করে দিতেছি, হ্যাঁ। তাহলে এই যে এই সূত্রকে আমি যদি একটু সুন্দর ফরম্যাট করে লেখার চেষ্টা করি, এখান থেকে যদি আমি বেগটা বের করার চেষ্টা করি, তাহলে কি থাকে দেখো তো? ভি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এটি থাকে। খেয়াল করো, এই যে এ আর টি আর আর গুণ করছি, ভি মাইনাস ইউ এর সাথে নিচের 1 গুণ করছি। তাহলে এখান থেকে আমি যদি ভি কে রাখি, ভি সমান সমান কি দেখো তো?
ইউ প্লাস এটি। তাহলে এইটা আরো একটা সূত্র তোমার, ঠিক আছে? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাও তোমার আরো একটা সূত্র। ওকে, তাহলে তারপরে আরো একটা সূত্র আছে ভি এর, আমি প্রমাণে না যাই, আমি জাস্ট দেখাই দিই। দেখো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS। তাহলে এইটা আরেকটা সূত্র তোমার, ঠিক আছে? আমি সূত্রগুলো আবার গুছাই দিব, টেনশন নেওয়ার কারণ নাই। এরপরে স্লাইডে আমরা সূত্রগুলোকে আবার সুন্দর করে আরেকবার রিভিশন দিয়ে নিব। এবং 4 নাম্বারে আরো একটা সূত্র তোমার লাগবে, সেটা কি? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এই যে এই সূত্রগুলাই এই অধ্যায়ের মধ্যে আমাদের প্রয়োজনীয়, আমাদের অঙ্ক করার জন্য এই কয়েকটা সূত্রই আমাদের প্রয়োজন পড়বে। চলো আমরা নেক্সট পেজে যাই এবং সবগুলো সূত্রকে সুন্দর করে একটু গুছিয়ে নিই। প্রথমে একটা জিনিস দেখছিলাম আমরা, একটা ছিল আমাদের সমবেগ বা সুসমবেগের ক্ষেত্রে। সমবেগের জন্য আমরা কি দেখছি? এস ইজ ইকুয়ালস টু ভিটি, এটা ছিল আমার সূত্র। তারপরে আমরা দেখছি যে সমত্বরণ, ত্বরণ মানে আমাদের যদি ত্বরণ থাকে, সমত্বরণ বা সুসমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে আমরা 1 নাম্বার একটা সূত্র দেখছি কি? আমরা সবার আগে ত্বরণ দেখছি, ত্বরণ কিভাবে বের করে? ভি মাইনাস ইউ বাই টি। তারপরে আমরা দেখছি কি? তারপরে আমরা দেখছি এইখান থেকে আমরা ভি সমান সমান পাইছিলাম ইউ প্লাস এটি, এটাই তো পাইছিলাম। আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বারে কি পাইছিলাম? 3 নাম্বারে আমরা পাইছিলাম ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2AS। এবং 4 নাম্বারে আমরা একটা সরণের সূত্র পাইছিলাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে? এই সূত্রগুলা তখনই আমরা ইউজ করব যখন আমাদের ত্বরণ দেওয়া থাকবে। ঠিক আছে? এই সূত্রগুলা তখনই আমরা ইউজ করব যখন আমাদের ত্বরণ দেওয়া থাকবে। ওকে, এই গেল আমার সূত্রের পালা। এই কয়েকটা সূত্রই আমাদের লাগবে। আচ্ছা, এখান থেকে কে কোনটা একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় পোলাপান? এ দিয়া বুঝাই হলো ত্বরণ, এ দিয়া বুঝাই হলো ত্বরণ, ভি দিয়া বুঝাই হলো শেষ বেগ, শেষ বেগ। ঠিক আছে? এবং ইউ দিয়া বুঝাই হলো আদিবেগ, আদিবেগ। ঠিক আছে? আচ্ছা, এখানে এ ভি ইউ সব বুঝাইছি, এস দিয়া বুঝাই হলো সরণ। ঠিক আছে? আর তো এখানে কিছু বাকি নাই, সবগুলা এইখান থেকে মোটামুটি দেখাইছি। টি দিয়া বুঝাই হলো সময়। ওকে, ওকে, আমরা আর কিছু বেসিক পড়বো, যেমন পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, পরন্ত বস্তু মানে কি? পরন্ত বস্তু মানে, ধরো তুমি এই জায়গা থেকে, এটা হলো তোমার গ্রাউন্ড, হ্যাঁ, তোমার মাটি। তুমি এইখান থেকে একটা বস্তুকে, একটা বলকে ধরো এখানে ফেলে দিছো, এটা হলো পরন্ত বস্তু। খেয়াল করো, এই জায়গাটায় সে স্থির অবস্থায় ছিল, সেইখান থেকে তুমি টুস করে এটাকে ফেলে দিছো, এটা হলো কি ভাইয়া? এটা হলো পরন্ত বস্তু। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গতির সেম সূত্রগুলোই কাজে লাগে, বাট একটু ডিফারেন্ট ভাবে কাজে লাগে, কারণ এখানে ত্বরণের জায়গায় কি আছে? অভিকর্ষ ত্বরণটা আমার আছে, জি আছে, হ্যাঁ। এবং এস মানে উচ্চতার জায়গায় আমার কি আছে? হাইট আছে। তাহলে এই জায়গাটায় আমরা যদি সূত্রগুলোকে চেঞ্জ করে লেখার চেষ্টা করি, তাহলে সূত্রগুলো কি আসবে? ভি সমান সমান ইউ প্লাস জিটি। দেখো, যদি পরন্ত বস্তু হয় তাহলে কি হবে? তাহলে এইখানে প্লাস হবে, আর যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে এখানে মাইনাস হবে। সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে তারপর এটা কি থাকবে? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, হ্যাঁ। এবং তারপরে যে সূত্রটা পাবো, এইচ এর সূত্র ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র কাজে লাগবে। এখন এই বস্তুটাই যদি নিক্ষিপ্ত বস্তু হইতো, এই বস্তুটাই যদি ভাইয়া কি হইতো? নিক্ষিপ্ত বস্তু হইতো, তাহলে কি হইতো? দেখো, যদি নিক্ষিপ্ত হইতো, নিক্ষিপ্ত যদি হইতো, জাস্ট এই প্লাসগুলোর জায়গায় মাইনাস হয়ে যেত, তাহলে ইউ মাইনাস জিটি। তারপরে কি আছে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH, এবং এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইগুলা হয়তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন দেখো, এইখান থেকে আমরা আরো কিছু জিনিসপত্র বের করতে পারি। যেমন এই সূত্র থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো, যে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, সর্বোচ্চ কতটুকু উচ্চতায় ওঠে, তাহলে এটাকে বলবো আমরা সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা তুমি যদি এখানে ভি স্কোয়ার সমান সমান 0 ধরে করো, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় আমার বলটা কি হয়ে যায়? বেগটা 0 হয়ে যায়। তুমি যদি 0 ধরে এটার প্রতিবেদন করো, তাহলে তুমি পাবা সর্বোচ্চ উচ্চতায় এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2G, ইউ স্কোয়ার বাই
2g, হ্যাঁ। আর তারপরে তুমি যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তুমি যদি সময়টা ক্যালকুলেশন করো, সময়টা কত বের হবে ভাইয়া? সময়টা বের হবে হলো টি সমান সমান ইউ বাই জি। এবং এই যে একবার বলটাকে তুমি এইখান থেকে ছুড়ছো, উপরে উঠছে, এবং এইখানে উইঠা যদি আবার নামার সময়টা তুমি হিসাব করতে চাও, তাহলে তোমার যেটা পাবা সেটা কি? সেটাকে বলবো আমরা বিচরণকাল। বিচরণকাল। বিচরণকালকে আমরা নরমালি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। তাহলে টি সমান সমান কি পাবো? দেখো, একবার উঠতে যতটুকু সময় লাগছে আবার নামতে ততটুকুই লাগবে, তার মানে কি 2u/g। তাহলে এই সূত্রগুলা একটু তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। কোনগুলো? এই যে এই 4টা সূত্র তোমাকে মাস্ট বি খুব সুন্দর করে মনে রাখতে হবে। আবার এই সূত্রগুলো তোমাকে, এই যে এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং এই লাস্টের এই 3টা সূত্র অবশ্যই অবশ্যই তোমাকে জানা থাকতে হবে, হ্যাঁ। এই যে এই 3টা সূত্র আমি সুন্দর করে মার্ক করে দিছি। এগুলো আমাদের সৃজনশীল করার সময়, বিশেষ করে আমাদের এমসিকিউ করার সময় খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই জানবা। এবার আসো আমরা প্রশ্ন সলভ করতে চলে যাই। আমি সুন্দর করে এখানে ম্যাথগুলো বুঝিয়ে দিব, তোমরা অবশ্যই বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবে এবং খুব সুন্দর করে নোট জমা দিবে। এবং নোট জমা দেওয়ায় তোমাদের গিফট তো অলরেডি ভাইয়া বলে দিছি, কোনো টেনশন নেওয়ার কারণই নেই। চলো তাহলে আমরা ক নাম্বার কোয়েশন দিয়ে শুরু করতেছি। এক নাম্বারটা কি? আমাদের ঢাকা বোর্ড 24-এর কোয়েশন। আমি কিন্তু একদম রিসেন্ট কোয়েশনগুলো উঠে আনছি। দেখো, 100 কেজি ভরের একটি গাড়ি, তার মানে আমার কাছে কি দেওয়া আছে? এম দেওয়া আছে, 100 কেজি ভর গাড়ি, বেগ, সময়, লেখচিত্র নির্মূলক। তাহলে বেগ আর সময়ের লেখচিত্র দিয়ে দিছে, ভালো কথা। তাহলে আমার কাছে চাইছে কি? দেখো, আমার চাইছে প্রথমে যে 30 সেকেন্ড গাড়িটি অতিক্রান্ত দূরত্ব সেটা বের করতে। আচ্ছা, আমরা যদি এই দিকে একটু ভালো করে এই গ্রাফটার দিকে আমরা তাকাই, আমরা দেখব 0 সেকেন্ডে গাড়িটা কিন্তু জিরোতে ছিল, হ্যাঁ। আমি লাল কালি দিয়ে লিখি, 0 সেকেন্ডে গাড়িটা কিন্তু জিরোতে ছিল। গাড়িটা সময় বাড়ার সাথে সাথে তার বেগ বাড়তেছে, এবং যখন 20 হইছে তখন কিন্তু গাড়ির বেগ 5 হয়ে গেছে। দেখো, যখন এই 5 হয়ে গেছে তারপরে গাড়ির বেগ কিন্তু 5 থেকে আর কমে নেই এই বি পর্যন্ত, ঠিক আছে। তারপরে কি হয়েছে? আবারও বেগ কইমা 0 হয়ে গেছে, তার মানে এই জায়গাটার মধ্যে ত্বরণ হইছে, ঠিক আছে। আর এই জায়গাটার মধ্যে কি হইছে? মন্দন হইছে, ভালো কথা। তাহলে এই যে উপরের দিক যেটা উঠছে এটাকে বলে ত্বরণ। তাহলে ত্বরণ যেহেতু হইছে, দেখো 0 থেকে এ পর্যন্ত ত্বরণ ছিল, বাট এ থেকে এই যে এই 30 পর্যন্ত এই এতটুকুর মধ্যে কি কোনো ত্বরণ ছিল? ছিল না তো, তখন তো সমবেগ ছিল। তাহলে তাহলে আমাকে এই অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? ও এ এর জন্য বের করতে হবে। ও এ এর জন্য সরণ। তাহলে ও এর জন্য সরণ কি হবে? সরণ বের করার জন্য আমাদের একটা সূত্র আমরা জানি, কি জানি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট এটার জন্য আমাকে এ জানতে হবে, তো আমরা তো এখান থেকে এ জানি না, তাহলে অবশ্যই আমাকে এ বের করে নিয়ে আসতে হবে ভাইয়া। তাহলে এখান থেকে এ কিভাবে বের করা যায়? আমরা অলরেডি জানি এ বের করার সূত্র কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে? দেখো, আমাদের কাছে বেগ, শেষ বেগ কি? যে 5 হইছিল না এখানে আইসা, তাহলে শেষ বেগ দেওয়া আছে আমার কাছে 5, মাইনাস ইউ কি? 0 থেকে যে যাইতেছিল সে, তাহলে ইউ হলো 0, আর টি কত? দেখো, 0 থেকে 20 সেকেন্ড, তার মানে কি 20 সেকেন্ডের জন্য। তাহলে এই 20 সেকেন্ডের মধ্যেই সে কি করছে? এখান থেকে এই পর্যন্ত গেছে না? তাহলে এটাকে ভাগ করলে কি আসে? ভাগ করলে পাবা 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা অলরেডি এখানে ত্বরণটা বের করে ফেলতে পারছি। ত্বরণ যদি বের করতে পারি, তাহলে আমরা সরণটাও বের করতে পারবো। সরণের নাম দিলাম আমরা S1। S1 কেন? কারণ আমাদের পরবর্তীতে আরেকটু সরণ আছে, যে ও থেকে 30 পর্যন্ত। তাহলে S1 সমান সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ভালো কথা। ইউটি কি ভাইয়া? ইউ এর মান তো এখানে 0, টি এর মান কত আছে? 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ড প্লাস হাফ এ এর মান আমরা পাইছি 0.25, আর টি এর মান কত? 20। 20 স্কোয়ার যদি করো, তাহলে তুমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা। তোমার অ্যান্সার পাওয়ার কথা 50 মিটার, ঠিক আছে। তাহলে এইটা গেল তোমার ও এ এর জন্য, এতটুকুর জন্য। তাহলে বাকিটুকুর জন্য তো তোমাকে হিসাবটা করা উচিত। তাহলে চলো আমরা এটাকে একটু ছোট করে নিয়ে বাকিটুকুর হিসাবটা করে ফেলি, ঠিক আছে। চলো এটাকে একটু ছোট করে রাখলাম, এইখানে রেখে দিলাম।
তাহলে বাকিটুকুর হিসাবটা যদি করি তাহলে আমি কি করব, এ থেকে 30 পর্যন্ত, এ থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এ থেকে 30 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে ভাইয়া, সমবেগে গেছে। যেহেতু এটা সমবেগ তাহলে কি এস সমান সমান ভিটি, তাহলে এইখানে বেগটা আমরা জানি কত, 5 মিটার পার সেকেন্ড, এবং সময়টা আমি কিভাবে পাবো, দেখো 20 থেকে 30 পর্যন্ত গেছে, তাহলে সময় টি সমান সমান কি হবে, 30 মাইনাস 20 সমান সমান কত, 10 সেকেন্ড। এটাই তো হওয়ার কথা, তাহলে এইখানেও পাবো 10, তাহলে আমার আনসার আসবে কত, 50 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আচ্ছা এখানে কিন্তু অঙ্ক করার সময় একটু লিখে নিবা যে দেওয়া আছে, এরকম লিখে নিবা, আমি একটু লিখেই দিই, দেওয়া আছে, দেওয়া আছে কি 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 দেওয়া আছে দেখবা, দেখো তোমার কাছে কি দেওয়া ছিল, ভি দেওয়া ছিল হলো 5 মিটার পার সেকেন্ড, আর ইউ দেওয়া ছিল 0 মিটার পার সেকেন্ড, এবং টি দেওয়া ছিল কত, 20 সেকেন্ড এখানের জন্য। আর এখানের জন্য আমার ভিটা আমরা জানি 5, এই যে ভি সমান সমান 5 মিটার পার সেকেন্ড ছিল, এটা এখানে দেওয়া ছিল। তাহলে এতটুকু পাইলাম, তাহলে আমরা বলতে পারি না যে অতএব প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতএব 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, s1 প্লাস s2, তাহলে এটাকে আমাকে কি ধরতে হইতো, s2 ধরতে হইতো, s2 লিখে দিলাম, তাহলে s2 কত হইতো, s2 হইতো 50 প্লাস 50 সমান সমান কত, 100 মিটার। আশা করি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও, আর যদি তাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, বা ভাইয়াকে ইনবক্স করে বলে দিও, ভাইয়া তোমাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসো আমরা ঘ নাম্বার কুইশনের দিকে যাই। ঘ নাম্বার কুইশন আমাকে কি বলছে দেখো, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, বল অদ্দার সাথে মিক্স করে কুইশন আসছে। এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমাদের শুধু একটা অদ্দা না, অনেকগুলো অদ্দা মিক্স করে কুইশন আসতে পারে, এখানে কিন্তু বলের সাথে মিক্স করে কুইশন আসছে। আচ্ছা, তো বলের যাদের একটু ধারণা আছে তারা অলরেডি এই সূত্র জানো, বা ম্যাক্সিমামই আসলে এই সূত্র জানার কথা, যে আমরা জানি কি জানি, এফ সমান সমান এম এ। আচ্ছা, ভালো কথা। তাহলে এম এর মান তো দেওয়া আছে, এই যে 100 কেজি কি এম এর মান, তাহলে এটা তো দেওয়া নাই, এটা তো বের করতে হবে। তাহলে আমাকে কি বের করে নিতে হবে, এ দেওয়া দরকার, আমার বের করা দরকার কি এ এর মান। তাহলে চলো আগে এ এর মান বের করি, তাইলেই আমরা বাকিটা বের করতে পারবো। তাইলে আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে, এম সমান সমান 100 কেজি। ভালো কথা, এ এর মানটা আমাদের দরকার। এ আমি কোথা থেকে বের করতে পারি, খেয়াল করো, এইখানে আমার কাছে 40 থেকে 60 পর্যন্ত চাইছে, 40 থেকে 60 পর্যন্ত। তাহলে এ সমান সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এইখানে আমাকে কি কি দেওয়া আছে দেখো, ভি এর মান, শেষ বেগ কত হয়েছে দেখো তো, আমরা যদি এইখানেও লেখার চেষ্টা করি, ভি সমান সমান শেষ বেগ কত হয়েছে, 0, এবং আদিবেগ ছিল তার কত, আদিবেগ ছিল এই যে 5 চলতেছিল, এই যে 5 চলতেছিল, তাহলে আদিবেগ ছিল কত তার 5। তাহলে আমরা বলতে পারি যে ভি এর মান কত, 0 মাইনাস 5, আর তার কত সেকেন্ডে দেখো, 40 থেকে 60, তার মানে কত, 20 সেকেন্ড। তাহলে টি সমান সমান 20 সেকেন্ড। তাহলে এটাই ছিল, তাহলে আমি যদি 20 লিখি আমার অ্যান্সার আসবে কত, মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু মাইনাস আসছে, খেয়াল করছো, ত্বরণটা কিন্তু আমার মাইনাস আসছে। আমরা কিন্তু অলরেডি এটা আগেই বলে নিছিলাম, যদি কখনো দেখো যে ত্বরণ তোমার মাইনাস আসছে, তার মানেই বুঝতে হবে যে এই ত্বরণ আসলে কি ত্বরণ নয়, এ আসলে মন্দন। ঠিক আছে, আহ এ তো কোনো সাধারণ ত্বরণ নয়লা, এ মন্দন। ঠিক আছে, তাহলে চলো আমরা সেই মন্দনকে ইউজ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব মন্দন, মন্দন 0.25 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি যে অতএব এফ সমান সমান, বা এফ সমান সমান কি আসবে, এম এর মান হলো 100,
এবং এ এর মান কত 0.25, 0.25। আমি কেন এখানে মাইনাস বসাই নাই, কারণ আমরা অলরেডি জানি যে মন্দন এটা মাইনাসটা কেন আসছিল, মন্দন বুঝাইতে আসছিল। আমাদের অঙ্কতে তো আমাকে বুঝানোর দরকার নাই, অঙ্কতে আমাকে মানটা দরকার। তাহলে আমি এখান থেকে যদি হিসাব করি তাহলে আমি কত পাবো, 25 নিউটন। তাহলে এটার অ্যান্সার হবে কত, 25 নিউটন ভাইয়া। ঠিক আছে, আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারলাম। তাহলে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, 25 নিউটন, সুন্দর করে লিখে দিবা, কাজ শেষ। তাহলে চলো, ঢাকা বোর্ড 24 শেষ। ইজি কুয়েশন ছিল কিন্তু। চলো আমরা যাই ঢাকা বোর্ড 24, আচ্ছা যশোর বোর্ড 24-এ চলে চলে যাই আমরা, যশোর বোর্ড 24। হ্যাঁ, এখানে আমাদের দেখি কি কি লেখা আছে। একটি 2 কেজি ভরের, দেখো এখানে কি লেখা আছে, একটি 2 কেজি ভরের উপর থেকে, আচ্ছা 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করছে, ভালো কথা। তো এইখানে তারা একটু চালাকি করে বেগ না দিয়ে দিয়ে দিছে ভরবেগ। ঠিক আছে, ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভরবেগকে আমরা এমভি দিয়ে প্রকাশ করি, ভালো কথা। তো আমাকে সরণও দিয়ে দিছে তারা, সময় দেয় নাই, সরণ দিছে। তো আমাকে বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নির্ণয় করো, 25 মিটার দূরত্ব অতিক্রম করবে, ভালো কথা। তাহলে আমরা দেখতেছি যে এইখানে কি আছে, ত্বরণ আছে। তাহলে এইখান থেকে যদি আমি সময়টা বের করতে চাই, দেখো আমি কি কি সূত্র এখানে ফেলতে পারবো। প্রথম কথা, আমাদের কাছে ভরবেগ আছে মানে ভি আছে, আমি ভি বের করতে পারবো। ঠিক আছে, তারপরে আমাদের কাছে সরণ আছে, তার মানে এস আছে। তার মানে এমন কোন সূত্র থেকে আমাদেরকে ত্বরণটা বের করে আনতে হবে যেখানে ভিও থাকবে, এসও থাকবে। তাহলে এমন সূত্র কি কি আছে দেখি তো। এমন সূত্র একটা আছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার। কিন্তু খেয়াল করো এখানে ভি প্রথম কথা নাই, এ তুমি জানো না, টিও তুমি জানো না। কোন সূত্রের দুইটা জিনিস যদি তুমি না জানো, তাহলে কখনোই সেই সূত্রটা তুমি কি ফেলতে পারবা না, আগে একটা জিনিস বের করে আনতেই হবে। তাহলে এই সূত্র আমরা তখনই ফেলতে পারতাম যখন আমার কাছে এই টিটা থাকতো বা এটা থাকতো। টি তো আমাকে বেরই করতে হবে, তাহলে আমার দরকার আসলে বের করা কি, এক বের করা এখন। আচ্ছা, তাহলে এরকম আরো একটা সূত্র কি আছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, এই সূত্রটাতে আমার এস জানা আছে, এটা জানি না, ইউ জানা আছে, ভিও জানা আছে। আচ্ছা, অনেকে ভাববে ইউ কোথায় আছে, এই যে আগের ছকেই তো তোমাকে ইউ দিয়ে দিছে এবং তোমাকে বলছে 25 মিটার দূরত্ব, মানে এই ছকের তথ্য বের করতে বলছে। ঠিক আছে, তার মানে কি গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল। ওকে, তাহলে চলো আমরা এইখানে গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি। গ নাম্বার কোয়েশ্চেনে আমাকে কি বলছে দেখি। বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় নির্ণয়। তাহলে ভালো কথা, সবার আগে আমরা ত্বরণটা বের করব। ত্বরণ বের করতে পারলে এই সূত্র দিয়ে আমরা কি সরণটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি, লিখবো আমরা জানি, ঠিক আছে, আমরা কি কি জানি, আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এখান থেকে আমাদের দরকার কি, এখান থেকে আমাদের দরকার হলো এ এর মান বের করা। তাই আমরা 2as কে এই পাশ রেখে বাকি জিনিসকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বাকি জিনিসকে আমি এই পাশ পাঠিয়ে দিলাম। ঠিক আছে, বাকি জিনিসকে আমি এই পাশ পাঠিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি যদি বলতে চাই তাহলে এ সমান সমান কি আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, আচ্ছা 2s, তাই না? ওকে, তাহলে এইটাই হলো আমার এ এর মান। তাহলে আমি যদি সবার মানগুলো বসায় দিই, দেখো ভি এর মান দরকার, বাট আমার কাছে তো ভি দেওয়া নাই, আমার কাছে দেওয়া আছে কি, আমার কাছে দেওয়া আছে ভরবেগ। তো কোনো সমস্যা নাই, ভরবেগ দিয়ে আমরা বেগ বের করতে পারবো। তাহলে আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে এম ভি সমান সমান কত, এম ভি সমান সমান 40। অতএব আমি এখান থেকে ভি সমান সমান কত, 40/m। এম এর মান কত দেওয়া আছে, 2 কেজি। তাহলে আমি জাস্ট বসায় দিই 40/2, তার মানে কত, তার মানে আসলে 20 মিটার/সেকেন্ড। শেষ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের কি 20 মিটার/সেকেন্ড, ভালো কথা। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো এই যে ত্বরণটা আমি পাইছি, সরি এই ত্বরণটার মধ্যে বসায় দেওয়া এই বেগটা। তাহলে এই যে বেগটা আমি পাইছি সেই বেগটাকে কি আমার বসায় দেওয়াই হলো আমার কাজ। তাহলে চলো আমরা সেই বেগটাকে বসায় দিই।
এই বেগটাকে যদি আমি বসাই, ভি এর মান কত আসে ভাইয়া? ভি এর মান হলো 20। তাহলে 20 স্কোয়ার মাইনাস ইউ এর মান কত? 0, কারণ সে কি যে স্থির অবস্থা থেকে যাইতেছিল। তাহলে ডিভাইডেড বাই 2। এস এর মান কত? এই যে 40 সেকেন্ডে কি 25, 25 টু সরি, আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে কত? 25 মিটার। তাহলে আমরা এই যে 25 মিটারটা বসায় দিলাম। ঠিক আছে, আসলে এইখানের 25টাই আমরা বসাইছি, এই যে এই সরণটাই আমরা বসাইছি। হ্যাঁ, তাহলে আমরা যদি বসাই তাহলে উপরে পাবো কত? 20 স্কোয়ার মানে হলো 400, আর নিচে পাবো হলো আমরা 50। তাহলে এখান থেকে পাইতেছি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে ত্বরণটা পাইলাম, এই ত্বরণটা, এই ত্বরণে গাড়ি এই শুরু থেকে এই পর্যন্ত যাইতেছিল। তাহলে চলো এই যে ত্বরণ যদি পাওয়া যায়, এবার আমি এস এর এই সূত্রে ফিলা টিটা বের করে ফেলতে পারবো এর জন্য। তাহলে চলো আমরা টিটা বের করার চেষ্টা করি। আগে এই জিনিসটাকে একটু ছোট্ট করে রাখার চেষ্টা করি, চলো। আহ, এটাকে ছোট্ট করে দিলাম। ওকে, তাহলে এবার আমার কাজ কি? এবার আমার কাজ হলো এস এর সূত্রটা ফেলা। তারপরে লিখবো আবার এস সমান সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, টিটা একটু অসুন্দর হয়ে গেছে, আমি সুন্দর করে লিখে দিই এটি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইখানে ইউ এর মান কত? ইউ এর মান 0। টি তো আমাকে বেরই করতে হবে এইখানের জন্য, প্লাস হাফ এর মান অলরেডি বের করছি 8, এবং টি স্কোয়ার, টি এর মান কত? টি এর মান আমাকে বের করতে হবে। ওকে, আর এস এর মানটা কিন্তু আমরা এখানে জানতাম, এস এর মান কত? 25। কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? এই যে এইখানে লেখা আছে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে ভালো কথা, 25 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এইখান থেকে আমি যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 হয়ে যায়। এখানে 2 8 কাটাকাটি করলে কত? 4 হয়ে যায়। তাহলে আমার এইখানে থাকতেছে কি? এখানে থাকতেছে আমার হলো যে 4 টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। বা আমরা এখান থেকে তাহলে টি সমান সমান কত পাই? রুট ওভার 25/4 ইজ ইকুয়ালস টু আমার কত আসা উচিত? ইজ ইকুয়ালস টু আমার আসা উচিত হলো 2.5। ঠিক আছে, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। তাহলে এই যে 2.5 সেকেন্ড, এটাই কি আমার 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে। আশা করি এতটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আমি জিনিসটাকে তাও একটু ছোট্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে এটাই হলো আমার তাহলে অ্যান্সার। আমরা কিভাবে অঙ্কটা করছি আরেকবার একটু সুন্দর করে আমি স্টেপ স্টেপে ভাঙা বলছি, তুমি আরেকবার দেখে নিতে পারো। নেক্সটে চলে, ওকে, এবার আমরা চলে এসেছি আমাদের ঘ নাম্বার কুইশনটাতে। ঘ নাম্বার কুইশনে আমাকে কি বলছে? উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র নির্ণয় করতে। দেখো এইটার জন্য আমরা গ নাম্বারে অলরেডি গ থেকে আমরা বেগ পাইছিলাম ফার্স্টের। গ থেকে পাইছি বেগ পাইছিলাম কত? 20 মিটার পার সেকেন্ড। এবং আমরা কি পাইছিলাম তার জন্য যে সময়টা পাইছিলাম, এগুলোকে v1 t1 ধরলাম। সময়টা কতটুকু পাইছিলাম? সময়টা পাইছিলাম হলো আমাদের 2.5 সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, এটাই তুমি একটু আগের ম্যাথটা দেখে নিতে পারো, আমরা আসলে এইটাই পাইছিলাম। হ্যাঁ, এবার আমরা 100 মিটার দূরত্ব অতিক্রমের জন্য দেখব। এটা তো 25 মিটারের জন্য দেখছিলাম, তাহলে এবার 100 মিটারের জন্য দেখব, তারপর 400 মিটারের জন্য দেখব। তাহলে এবার ফার্স্টে বের করি আমরা 100 মিটার এর জন্য বেগ। ঠিক আছে, এইটা সবার আগে বের করি। এই বেগটা কত হবে? বেগটা হবে যে ওই যে এম ভি সমান সমান ওই যে সেম জিনিস, আমাকে ভরবেগ দেওয়া আছে, এম ভি সমান সমান কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তাহলে 80, তাহলে আমি এখান থেকে ভি সমান সমান বলতে পারি 80 / এম এর মান কত? 2, তাই তো? তাহলে ইকুয়ালস টু কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই আমরা তাহলে পাইলাম। আবার 100-র জন্য যেরকম বের করছি, তাহলে 400 মিটারের জন্য আমরা বের করি। এর জন্য বেগ কত হবে? সেম, এম ভি সমান সমান এখানে কত হবে? 400 মিটারের জন্য কত দেওয়া আছে? দেখো এই যে 160 দেওয়া আছে। তাহলে 160, তাহলে এম এর মান কত হবে? সরি, ভি এর মান কত হবে? ভি হবে 160 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আসবে কত? 80 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু সবার জন্য আলাদা আলাদা বেগ বের করে ফেলছি। এটার নাম দিলাম আমরা ধরো v2, এটার নাম দিলাম আমরা ধরো v3। তাহলে আমরা v2 এবং v3 বের করে ফেলতে পারছি, ভালো কথা। তাহলে যেহেতু v2 v3 বের করে ফেলতে পারছি, এবার এগুলো দিয়ে আমরা কি করব ভাইয়া? এগুলো দিয়ে আমরা
তাদের ত্বরণগুলা ক্যালকুলেশন করব সবার আগে, তারপর সেটা ইউজ করে আমরা কি সেটা ইউজ করে আমরা সময় ক্যালকুলেশন করার চেষ্টা করব। ওকে, এবার আমি V2 V3 পেয়ে গেছি। এবার আমি লিখি যে V2 এর জন্য V2 এর জন্য V2 এর জন্য আমরা কি করব, V2 এর জন্য আমরা এই যে আমাদের ত্বরণগুলো সেগুলো বের করব। অলরেডি ত্বরণের সূত্র আমরা আগেই দেখছি কিভাবে ভাঙায়। ভেঙে আমরা কি পাইছিলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s পাইছিলাম। তাহলে এইখানে ভি এর মান ইউ এর মান বসাই। ভি এর মান কত, ভি এর মান আমরা পাইছিলাম 40, তাহলে 40 স্কোয়ার মাইনাস ইউ এর মান কত, ইউ এর মান পাইছিলাম আমরা, ইউ এর মান আমাদের 0, শুরু থেকে শূন্য থেকে স্টার্ট করছিল। আচ্ছা, এখানে আমি ভুলে 20 বসিয়ে ফেলছিলাম, এখানে কি 40 হবে, এটা আমি আবার কারেক্ট করে দিছি। তাহলে 2 ইন্টু এস এর মান কত, এস এর মান হলো আমার 100 মিটার। ঠিক আছে, তার সমান কত, 100 মিটার হয়েছে। ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের অ্যান্সার পাবো কত, অ্যান্সার আমরা এখান থেকে 8 মিটার পার সেকেন্ডই পাবো। তাহলে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার পাবো আমরা V2 এর জন্য। এবার V2 এরটা হয়েছে, এবার আমরা কি করব, এবার আমরা V3 এরটা করব। এটাকে ছোট করে রেখে V3 এরটা করব। তারপরে আমরা করলাম V3 এর জন্য। তাহলে V3 এর জন্য কি হবে ভাইয়া, সেম A সমান সমান V মাইনাস ইউ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ক্যালকুলেশন করলে ভি স্কোয়ার কত হবে, এখানে পাইছিলাম আমরা 80, তাহলে 80 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার 2, এখানে আমাদের সরণ ছিল কত, সরণ ছিল আমার 400 মিটার। তাহলে আমি 400 মিটার বসাই দিলাম। ক্যালকুলেশন করলে এখান থেকেও আমাদের কি পাওয়ার কথা, এখান থেকে আমাদের সেম 8 মিটার পার সেকেন্ড পাওয়ার কথা, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়ার কথা। আচ্ছা, এটা স্কোয়ার হবে যেহেতু ত্বরণ বের করতেছি আমরা। আচ্ছা, তাহলে এই যে আমরা দুইটা ত্বরণ অলরেডি পেয়ে গেছি, V2 এর জন্য পেয়ে গেছি এবং V3 এর জন্য আমরা কি সেম ভাবে ত্বরণটা পেয়ে গেছি। ওকে, তাহলে এটাকেও আমি কি ছোট করে এক পাশ করে রাখার চেষ্টা করি একটু, এই পাশ করে আমি রাখলাম, তারপর এই পাশে আমি ম্যাথগুলো করব অলরেডি। তাহলে আমরা সবার জন্য কি, সবার জন্য আমরা অলরেডি ত্বরণটা পেয়ে গেছি। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো সময় বের করা। আচ্ছা, এগুলোর নামগুলো আমি A2 দিলাম এবং A3 দিলাম, ভালো কথা। তাহলে এবার আমার কাজ কি, S2 বের করা। S2 সমান সমান কি, ইউটি প্লাস হাফ A2 টি স্কোয়ার, T2 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা এটাও T2 হবে অবশ্যই। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে এখানে আমি কি পাবো দেখো, এখানে আমি ডিরেক্ট ক্যালকুলেশন করতেছি কারণ এগুলো 0 হয়ে যাবে, যেহেতু ইউ এর মান 0 আছে, তো এটা 0 হয়ে যাবে। থাকবে কি হাফ A2 T2 স্কোয়ার, তাই না, ইকুয়ালস টু S2। তাহলে এখান থেকে একবারে ক্যালকুলেশন করলে আমি T2 পাবো কত, T2 আমি পাবো হলো, যদি ক্যালকুলেশন ডিরেক্ট করে ফেলি, T2 আমি পাবো কত, T2 আমি পাবো হলো √2s2/A2, এটাই আমার পাওয়ার কথা, √2s2/A2। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমি মানগুলো বসাই, তাহলে S2 এর মান কত, S2 এর মান ছিল আমার, দেখো S2 এর মান কত ছিল, S2 এর মান ছিল আমার 100। তাহলে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই আমার ত্বরণ A2 আমরা কত পাইছি, A2 আমরা পাইছি হলো 8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাইলাম, এটার অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে 5 সেকেন্ড, ভালো কথা। তাহলে S2 পাওয়া গেছে। এবার আমরা সেম কাজটা করব শুধু S3 এর জন্য, ঠিক আছে। তাহলে S3টাও আমরা সেম ভাবে করি, যে S3 সমান সমান কত, ইউটি 3 স্কোয়ার প্লাস হাফ A3 T3 স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে এখান থেকেও আমরা সেম ভাবে কি T2 পাবো, T3 পাবো, T3 সমান সমান √ওভার পাবো, কি পাবো 2s3 ডিভাইডেড বাই A3 পাবো। ক্যালকুলেশনে আমি যদি মানগুলো বসায় দিই, তাহলে কি আসবে, 2 ইন্টু S3 এর মান কত ছিল, S3 এর মান ছিল 400, তাহলে 400। আর এখানে আমার কি ছিল, এখানে আমার A3 এর মান কত পাইছিলাম, 8 মিটার পার সেকেন্ড, তাহলে 8 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে আমার মান আসার কথা কত, ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে আমি এখান থেকে পাবো হলো 10 সেকেন্ড। ঠিক আছে, আশা করতেছি আমার হিসাবে কোনো ভুল নাই। আমি 10 সেকেন্ড লিখতে চাই, 100 লিখতেছি, দেখছি। ওকে, তাহলে আমি এখান থেকে পাবো 10 সেকেন্ড। দেখো আমি কিন্তু সবার জন্য কি সেকেন্ড পাইছি এবং বেগ পাইছি। দেখো আমার কাছে চাইছে কি বেগ বনাম সময়ের লেখচিত্র আর্ট করতে, বেগ
লাগবে, আর কি লাগবে, আর সময় লাগবে। তাহলে চলো বেগ আর সময় মিলাইয়া আমরা বের করার চেষ্টা করি, একটা সুন্দর লেখচিত্র করার চেষ্টা করি। আমরা নেক্সট পেজে চলে যাই, আর্ট করার চেষ্টা করি। দেখো এরকম হবে ব্যাপারটা অবশ্যই, যেহেতু বেগ বনাম কি, বেগ বনাম সময়, তাহলে এই পাশ বরাবর আমরা দিব সময়, আর এই পাশ বরাবর আমরা দিব আমার বেগ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখে আসি যে কত কত ভাবে বেগগুলো বাড়তেছে, কিভাবে আমাদের সাজানো যায়। দেখো যখন আমার 20 ছিল তখন ছিল 2.5, ঠিক আছে, তারপরে আমার বেগ 40 হয়েছে, 80 হয়েছে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। বেগগুলো তাহলে আমরা 20 করে বাড়াই। বেগ লিখলাম হলো যা 20, 40 এবং 80, এবং সময়গুলো আমরা লেখার চেষ্টা করি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6, 7, 8, 9, 10। আমি জাস্ট র্যান্ডম দিছি, হ্যাঁ, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা এটা তো 0 না, এটা 1। দেখো দেখো ভুলটা করছি কোথায়, এটা 1 হবে, কারণ 0 তো আমাদের ওই যে যে জায়গায় আছে ওইটাই হবে। তাহলে এটা হলো আমার 0, হ্যাঁ, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এবার আমরা দেখতেছি যখন 0 ছিল তখন 0ই ছিল, তাহলে আমরা রেড ডট গুলো দিয়ে পয়েন্ট গুলো বুঝে, যখন 0 ছিল তখন আসলে 0তেই ছিল। যখন 20 ছিল তখন আমার 2.5 ছিল, তার মানে এই জায়গাটায় আসছিল। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি কি ছিল আমার, দেখো T2 এবং V2 এবং T2 চুরিটা দেখি। V2 কত ছিল, V2 ছিল আমার 40, এবং T2 কত ছিল, তার জন্য আমার T2 ছিল আমার 5। তাহলে যখন 40 তখন 5, তাই তো। তাহলে যখন আমার বেগ ছিল 40 তখন আমার এটা ছিল 5, তাহলে আমার কোথায় আসতো, এইখানে আসতো, আসার কথা। আশা করি আমি মোটামুটি ঠিক পয়েন্টই দিছি, তারপরেও আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, এই জায়গাটায় আসার কথা। আচ্ছা, তারপরে আমি আবার দেখে আসি কি আছে আমার। আমার V3 কত ছিল, 80, এবং T3 কত ছিল আমার 10। তাহলে 80 এবং 10, যখন আমার 80 হবে তখন আমার 10 হবে, তার মানে আমার এই জায়গাটা আসলে। তাহলে দেখো এই যে সুন্দর একটা গ্রাফ হইলো না, এই যে দেখো সুন্দর একটা পয়েন্ট পাইলাম। এই সুন্দর পয়েন্টের সবগুলো পয়েন্টগুলোকে আবার একটু অন্য কালার দিয়ে দিই একটু। যে এটা ছিল আমার প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট এবং চতুর্থ পয়েন্ট। তাহলে এই যে আমি আর্ট করলাম, এটাকেই বলতেছি এই দিক বরাবর আমাদের বেগ বাড়তেছিল, এই দিক বরাবর আমার সময় বাড়তেছিল। ঠিক আছে, এটাকেই আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র বলবো। তাহলে ঠিক আছে, আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। ওকে, আমরা চলে এসেছি আমাদের সিলেট বোর্ড 2024-এর কোয়েশ্চেনটিতে, এবং চলো আমরা শুরু করি আমাদের এই সিলেট বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা সলভ করা। ওকে, কি বলেছে দেখি। 54 কিলোমিটার পার আওয়ার বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তাহলে এটা কি দেওয়া আছে, এবং এইখানে বেগ দেওয়া আছে ভি, থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আরো একটা ভি দেওয়া আছে, চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো, আরো একটা টি দেওয়া আছে, তার মানে V1, T1, V2 এবং T2 দেওয়া আছে। হ্যাঁ, আমি 1 2 দিয়ে ধরে নিলাম। এখন প্রথমে আমাকে বলছে প্রথম গাড়িটি 444 মিটার দীর্ঘ একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো, গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বলছে, দেখো প্রশ্নটা একটু পেঁচানো। সবার আগে তো তোমাকে এই জিনিসটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, সমদ্রুতিটাকে, এবং তোমাকে দূরত্ব দেওয়া আছে। দেখো এখানে দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্যটা কি, সেতুর দৈর্ঘ্যটা হলো আসলে তোমার কাছে কি দৈর্ঘ্য দেওয়া আছে, মানে কি ডি দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে। তারপরে তোমার কাছে সময় দেওয়া আছে 30 সেকেন্ডে অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে দেখো এখানে কিন্তু আসলে সমবেগের একটা প্রশ্ন, তো এখানে খুব সহজ একটা প্রশ্ন। তাহলে আমরা কি বলবো যে আমরা জানি
আমরা কি জানি, আমরা জানি এস সমান সমান ভিটি, ঠিক আছে। তাহলে এস সমান সমান যদি ভিটি হয়ে থাকে, আমার কাছে তো বেগ দেওয়াই আছে 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই বেগটাকে আমরা কিসে নিব, এই বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে হলো বেগ, বেগ কি 54 কিলোমিটার পার আওয়ার। দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার একটা শর্টকাট সহজ সিস্টেম শিখো, হ্যাঁ। এত ভাঙানোর চাইতে সহজভাবে যা দেওয়া আছে তাকে 3.6 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কি চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে 3.6 দিয়ে ভাগ করলে কত আসতেছে, ভাগ করলে আসতেছে 15 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এটাই আসতেছে। এবং আমাদের কাছে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, কত সেকেন্ডের সেতু পার করছে, 30 সেকেন্ডের সেতু পার করছে, তাহলে 30 সেকেন্ড, ওকে। ঠিক আছে, তাহলে এটা কি সমদ্রুতিতে অতিক্রম করছে। তাহলে আমরা জাস্ট নর্মাল এস সমান সমান ভিটি, এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এস এর মানটা বের করব, হ্যাঁ। তাহলে আমাদের কত আছে, তাহলে এস সমান সমান ভি ইন্টু টি, তাহলে ভি এর মান কত ভাইয়া, ভি এর মান আছে আমার 15 এবং টি আছে আমার 30। তাহলে হিসাব করলে কত আসতেছে, হিসাব করলে আমার আসতেছে হইলো 450 মিটার, 400 আরে 450 মিটার, ওকে। তাহলে 450 মিটার, ভালো কথা। এখন আমরা এই গাড়িটার দৈর্ঘ্য বের করতে চাই, হ্যাঁ। এই গাড়িটার দৈর্ঘ্য বের করতে চাই, তার মানে কি আসলে দেখো, তার মানে আসলে আমাদের এই গাড়িটা পথ অতিক্রম করছে 450 মিটার, হ্যাঁ। আর এই সেতুটা কত, 444 মিটার। দেখো এইখানে আমি যদি একটা গাড়ি, এইখানে যদি আমি একটা পথ আঁকি এবং আমার যদি এটা একটা গাড়ি হয়ে থাকে, এটা যদি আমার একটা গাড়ি হয়ে থাকে, এই গাড়ি 450 মিটার পথ অতিক্রম করা মানে কি, এইখান থেকে ধরে একদম এইখান পর্যন্ত অতিক্রম করা, ঠিক আছে। এখন একটা সেতুর দৈর্ঘ্য তুমি চিন্তা করো, একটা সেতুর দৈর্ঘ্য কত, 444 মিটার। আচ্ছা, দেখো 444 মিটার কি, এই টোটাল সেতুটার দৈর্ঘ্য। তাহলে সে গাড়িটা যখন এইখানে উঠছে, যে এই চাকাটা যখন এইখানে উঠছে, এইখান থেকে আমি ক্যালকুলেশন করা শুরু করতে হবে। এখন আমি যখন 450 মিটার গেলাম, তখন তো আমি এটার আগে থেকে ক্যালকুলেশন করা শুরু করলাম, মানে এই ব্রিজে ওঠার আগে থেকে ক্যালকুলেশন করা শুরু করলাম। তাহলে আমি গাড়ির দৈর্ঘ্যটা কিভাবে পাবো, গাড়ির দৈর্ঘ্যটা পাওয়ার জন্য আমাকে জাস্ট 450 থেকে 444টাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে আমার কি গাড়ির দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। তাহলে সহজ সিস্টেম। অতএব গাড়ির দৈর্ঘ্য, গাড়ির দৈর্ঘ্য কত, 450 - 444 এত মিটার। তাহলে আছে কত, তাহলে এখানে থাকবে হলো 6 মিটার। তাহলে এই গাড়িটার দৈর্ঘ্য কত, 6 মিটার। সহজ একটা অঙ্ক ছিল, জাস্ট একটু টেকনিক খাটাইতে হইতো, যে তোমার এই সেতুটা এইখান থেকে উঠছিল, সেতুটাতে যখন এইখানে উঠছে, তখন তার পিছনের চাকাটা এইখানে আছে, একদম এইখান থেকেই ফুল ক্যালকুলেশনটা করছে হলো গাড়ি কতটুকু কি, কতটুকু গেছে 30 সেকেন্ডে। তাহলে গাড়ি যতটুকু 30 সেকেন্ডে গেছে, সেখান থেকে 444 বিয়োগ করলে আমার কি চলে আসবে, এই যে বাকি গাড়ির অংশটুকু চলে আসবে, গাড়ি কতটুকু দৈর্ঘ্য সেটা চলে আসবে। এই জিনিসটা এখানে বলছে, আর কিছু না। ঠিক আছে, তাহলে গ নাম্বার শেষ, আমরা ঘ নাম্বারের দিকে আগাই, চলো। ওকে, যদি না বুঝে থাকো আরেকবার রিভাইন্ড করে ভিডিওটা দেখো, তাও না বুঝলে অবশ্যই ভাইয়াকে নক দিও বা ভিডিওতে কমেন্টটা করে দিও। খ নাম্বার কোশ্চেনে যাচ্ছি, খ নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে দেখি। বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে এই গাড়িটা, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা অতিক্রম করবে নাকি এই আগের গাড়িটা ব্রেক চাপার পর বেশি দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, এইটা বের করার খুব সহজ একটা টেকনিক কিন্তু আমাদের কাছে আছে। তাহলে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে সবার আগে হিসাবটা করার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে আমরা হিসাব করি, প্রথম গাড়ির, প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমি বের করার চেষ্টা করি, আমার কাছে কি দেওয়া আছে, প্রথম গাড়ির ক্ষেত্রে আমাকে আদি বেগ ইউ দেওয়া আছে ভাইয়া। আদি বেগ ইউ কত, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যে 54 কে আমি 3.6 দিয়ে ভাগ করব, এত মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে কত মিটার পার সেকেন্ড ভাইয়া, এটা আসবে 15 মিটার পার সেকেন্ড। আমরা অলরেডি এটা বের করে দেখছি যে 15 মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে। শেষ বেগ কত, গাড়িটা তো থাইমা যাবে তাই না ভাইয়া, গাড়িটা তো শেষে যায় থাইমা যাবে। আমাকে তো বলছে যে গাড়ি কি
ব্রেক চাপার পর তো থাইমা যাবে, থামলেই তো সে যতটুকু থামছে মানে যেখানে যা থামছে সেটাই দূরত্বটা অতিক্রম করবে। তাহলে কি তার থামলে মানে কি শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তাহলে এখন আমার তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দেখো অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তার বেগটা কি আমাকে ডিরেক্ট দেওয়া আছে, দেওয়া নেই। তো এখানে আমাকে গড় বেগ ইউজ করতে হবে। এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু। এটা কি, এটা হলো তার গড় বেগ ইন্টু টি। তাহলে গড় বেগের সাথে আমি টি গুণ করছি, ওই যে এইটা ওই যে এস সমান সমান ভিটি সূত্র, জাস্ট ভি এর জায়গায় আমি গড় বেগটা বসাইতেছি যেহেতু আমার কাছে ডিরেক্ট বেগটা দেওয়া নেই। তাহলে গড় বেগটা যদি আমি বসাই তাহলে আমি কি করব, তাহলে আমি যে হিসাবটা করি, দেখো আছে কি 15 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান। টি এর মান কত, দেখো প্রথম গাড়ি কত সেকেন্ড পরে থামছে, 4 সেকেন্ড পরে থামছে। তাহলে আমরা এই টি এর জায়গায় কি করব, এই টি এর জায়গায় আমরা 4 বসায় দিব। তাহলে হিসাব যদি আমি করি তাহলে কত আসবে, 30 মিটার। তাহলে S1 যদি প্রথম গাড়ির হয়, S1 কত, 30 মিটার, তাহলে সে 30 মিটার যা থামবে। এবার আমরা যদি সেম কাজটাই দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে করি তাহলেই তো আমাদের কে আগে থামবে কে পরে থামবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। তাহলে চলো সেই ক্যালকুলেশনটা করি। তাহলে দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, দেখো প্রথম গাড়ি তো এরকম ভাবে থামছে, দ্বিতীয় গাড়িটাও সেম। আদিবেগ দেওয়া আছে তোমার কাছে, আদিবেগ কত, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 18 কে আমরা কি করব ভাইয়া, এই 18 কে আমরা 3.6 দিয়ে ভাগ করে দিব, মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা গাড়ির বেগ কত পাইতেছি, গাড়ির বেগ যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো হলো 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা আদি বেগ পাইলাম। তারপরে তার শেষ বেগ, এই গাড়িটাও কি শেষে থাইমাই যাবে, তাহলে 0 মিটার পার সেকেন্ডেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এবার আমি তার জন্য কি S2 বের করে দেখি কত আসে। S2 কি, ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু, কারণ তার গড় বেগ ইন্টু টি। ঠিক আছে। তাহলে আমরা বসাই 5 প্লাস 2, 5 প্লাস 0, 5 লেখাটা সুন্দর হয়নি, সুন্দর করে 5 লিখে দিই। 5 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু কত সময়, কত সময় ছিল 8 সেকেন্ড, তাহলে 4, তাহলে 20 মিটার। তাহলে একটা গাড়ি 20 মিটার পরে থামে, একটা গাড়ি 30 মিটার পরে থামে, তাহলে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করছে, অতএব ব্রেক চাপার পর S1 ইজ গ্রেটার দেন S2। তার মানে ব্রেক চাপার পর কি প্রথম গাড়িটি গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা চলে এসেছি চট্টগ্রাম বোর্ড 24 এবং এই সরি কুমিল্লা বোর্ড 24 এবং এই কোয়েশ্চেনটি কিন্তু ময়মনসিংহ বোর্ড 24-এও এসেছে। ওকে, আমাকে কি দেওয়া আছে, একটি গাড়ির সময়ের সাথে বেগের সারণীটা দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং তার সাথে বেগ মানে কত সময় কত বেগ ছিল তা দেওয়া আছে। তো আমাকে বলছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি দেখি যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ড বলছে, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত, 80 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড এবং 20 সেকেন্ড যোগ করলে 80 সেকেন্ড আসতেছে। তার মানে প্রথম 80 সেকেন্ড যদি আমি এখানে একটু দেখার চেষ্টা করি এই পর্যন্ত আসবে। তার মধ্যে দেখো 0 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 12 হয়েছে, 12 থেকে 12 হয়েছে। তার মানে এই জায়গাটা কি, এই জায়গাটা সমবেগ। তার মানে প্রথম 1 মিনিট সে কি করছে, সমত্বরণে চলছে। তাহলে আমরা যদি হিসাব করার চেষ্টা করি তাহলে হিসাব করব যে প্রথম 1 মিনিটে সে সমত্বরণে চলছে। তাহলে এইখানে এস সমান সমান কি, দেখো এখানে কিন্তু তার বেগটা ডিরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা কি করব যে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে হিসাব যদি করি ভি এর মান কত আসছে, আমার শেষ বেগ কত ছিল 12, 60 মিনিটে আমার 12 ছিল, এবং ইউ এর মান কত 0 ডিভাইডেড বাই টু ইন্টু সময় কত ভাইয়া, তার সময় ছিল 60 সেকেন্ড। তাহলে যদি আমি এতটুকু হিসাব করি তাহলে এইটাই কি এত মিটার। তাহলে আমি যদি হিসাব করি তাহলে কি আসবে, এখান থেকে 360 মিটার, 360 মিটার। তাহলে এইটাই কি, এটা হলো S1 প্রথম 1 মিনিটে, এবং পরবর্তী পরবর্তী 20 সেকেন্ড কি সমইতে ছিল, সমবেগে ছিল, সমবেগের একটাই সূত্র এস সমান সমান ভিটি। তাহলে বেগ কত আছে, বেগ ছিল আমার তখন 12 আর সময় কত, দেখো সে সমবেগ কতক্ষণ গেছে 60 থেকে 80, তার মানে কি 20 সেকেন্ড। তাহলে হিসাব করলে আমার অ্যান্সারটা কত আসতেছে, 200
40 মিটার। আচ্ছা আমরা একটু সাইড নোটটা দেখি, দেওয়া আছে লেখা নেই, দেওয়া আছে, এটা আগে লেখা উচিত ছিল যদিও। কি কি দেওয়া ছিল, যে ভি সমান সমান 12 আর কি টি সমান সমান আমার 60 মাইনাস, সরি 80 মাইনাস 60, এখানে কি 80 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ড, এটাই ছিল আমার। তাহলে হিসাব যদি আমি করে ফেলি, এটা S1 একটা S2, তাহলে একটা S1 একটা S2 হইলে আমাদের কি মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া, 360 যোগ 240 মিটার ইজ ইকুয়ালস টু কত ভাইয়া, ইজ ইকুয়ালস টু আসবে আমার 600 মিটার। ঠিক আছে, তাহলে এটাই আমাকে ঘ নম্বরে জিজ্ঞেস করছিল। চলো আমরা ঘ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করি। ঘ নম্বর, ঘ নম্বর আমাকে কি দিছে দেখো, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ করো। তার মানে আমাকে কি করতে বলছে ভাইয়া, আমাকে বলছে যে এর ত্বরণ এবং সময়ের লেখচিত্র বের করতে। তাহলে আমার কি লাগবে, আমার সময়ের সাথে ত্বরণটা বের করে নিতে হবে না? তাহলে আমি যদি বলতে চাই তাহলে এখানে কি বলবো, দেখো উদ্দীপকে যে আমাকে বলছে যে প্রথম 60 সেকেন্ড সে কিসে গেছে, ত্বরণ ছিল প্রথম 60 সেকেন্ডের জন্য। তাহলে প্রথম 60 সেকেন্ডের জন্য যদি আমি ত্বরণ বের করতে চাই, তাহলে আমি বলি যে প্রথম 60 সেকেন্ড এ ত্বরণ, এটা আমাকে বের করতে হবে, কারণ আমরা জানি কি এইখান থেকে এই পর্যন্ত সে কি একটা ত্বরণ নিয়ে চলতেছিল, বাকি সময় এতটুকু আবার সে সমবেগে গেছে, এবং তারপরে দেখো এইখান থেকে সে কি করছে, আবার কইমা গেছে, তার মানে কি এখানে মন্দন হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম 60 সেকেন্ডের ত্বরণটা আমরা বের করি। ত্বরণ কিভাবে বের করি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমি যদি বের করি ভি এর মান কত ভাইয়া, এখানে ভি এর মান দেওয়া আছে আমার শেষ বেগ কত 60, এই যে এইটা ধরবো, যেহেতু আমি প্রথম 1 মিনিট ধরতেছি 60 সেকেন্ড, আর 60 কেন ধরলাম, 60 তো সময়, তাহলে আমি এই যে 60 সেকেন্ড এটা ধরবো, তার মানে কত, এই যে 12 ধরবো আমি, তাহলে 12 কে ধরলাম। ইউ কত, আমি আদিবেগ 0 থেকে শুরু করেছিলাম, তাহলে 0, এবং টি সময় কত 60 সেকেন্ড, তাহলে এইখানে লিখবো আমি 60। তাহলে যা পাবো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এইখান থেকে আমি পাইতেছি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ভালো কথা, তাহলে আমি ত্বরণটা পাই গেছি ভাইয়া। তাহলে এটা কার জন্য, এটা হলো আমার কি প্রথম 1 মিনিটের জন্য। পরবর্তী 20 সেকেন্ড চিন্তা করো, পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ডে তার কি কোনো বেগ বৃদ্ধি পেয়েছে, বেগ তো বাড়ে নাই, তাহলে সমবেগ, সমবেগ হইলে কি ভাইয়া, সমবেগ হইলে ত্বরণ কি হয় 0 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটা পরবর্তী 10 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড। এবং তারপরে শেষ কত, শেষ যে টাইমটা আছে দেখো যে 80-র পরে শেষ কত 40 সেকেন্ড, তাহলে শেষ 40 সেকেন্ডে, শেষ 40 সেকেন্ড কিভাবে হিসাব করলাম, এই যে এখানে তো 60-এর পরে যে 80 পর্যন্ত চলে আসছি, তাহলে 80 থেকে 120, তার মানে কত 40, তাহলে এত সেকেন্ডে কি হয়েছে, মন্দন হয়েছে না ভাইয়া, দেখো তো তার ছিল কত 12, 12 থেকে সে কি হয়েছে 0 হয়ে গেছে। তাহলে এইখানে আদিবেগ কত ভাইয়া, আদিবেগ কিন্তু এইখানে তার 12, এবং শেষ বেগ কত 0 হয়ে গেছে, সময়টা কত 40 সেকেন্ড। ঠিক আছে, দেখো খেয়াল করো, সরি উল্টা উল্টা লিখছি, এখানে কি ভি মাইনাস ইউ লেখার কথা আছে, আমি সূত্রটা একবার লিখে নিই তাহলে বেটার হয়। আমরা কি করব, ভি মাইনাস ইউ বাই টি করব, ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কত, ভি এর মান কত ভাইয়া, ভি এর মান এখানে কি ছিল 0 হয়েছে না, শেষ বেগ তার কত, এই যে এটাই শেষ বেগ না, এটাই ভি না, তাহলে 0 হয়ে গেছে। এবং এটা কি তার আদি বেগ ছিল, আদি বেগ কত, আদি বেগ ছিল 12, এবং সময় কত 40 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে হিসাব করলে কত পাবো, এখান থেকে হিসাব করলে আমি পাবো হলো 12/40, তাহলে আমি কত পাবো এখান থেকে, 12/40 করলে পাবো -0.3 মিটার পার সেকেন্ড, তাহলে -0.3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমি ত্বরণটাও পেয়ে গেছি। এবার আমাকে এইটা ব্যবহার করে আমাকে একটা সুন্দর লেখচিত্র আর্ট করতে হবে, যেটা দিয়ে আমাকে এই যে এইটা বুঝাবে, বেগ এবং ত্বরণটা বুঝাবে, বেগ বনাম ত্বরণের লেখচিত্রটা বুঝাবে। হ্যাঁ, তাহলে চলো আমরা সেটাকে আর্ট করার চেষ্টা করে দেখি যে আমরা করতে পারি কিনা। ওকে,
ওকে, চলো আমরা এবার বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা আর্ট করি। এই দিক বরাবর আমরা টি কে ধরতেছি এবং উপরে নিচে বরাবর আমরা কি ধরতেছি, উপরে নিচে বরাবর আমরা এখানে ত্বরণকে নিতেছি, ত্বরণ ক্যালকুলেশন করতেছি। দেখো সময় যদি আমি নেই কত, এখানে ধরো আমি 10 নিলাম, 20 নিলাম, 30 নিলাম, 40 নিলাম, 50 নিলাম, 60 নিলাম। আমরা আরো বেশি সময় নিতে হবে আমাদেরকে, তাহলে চলো আমরা আরো বড় করি এটাকে। ওকে, তারপরে নিলাম 70, 80, 90, 100, 110 এবং 120, এই যে নিলাম। এবং এই বরাবর আমরা কি নিব, এই বরাবর আমরা ত্বরণ নিব। তাহলে ত্বরণ কি আছে দেখো, ত্বরণ গুলো আমার কিরকম আছে, 0.2 এরকম আছে। তাহলে আমরা ফার্স্টে নিই 0.1, 0.2, 0.3, এবং যেহেতু আমার মাইনাস মান বেড়েছিল তাহলে মাইনাসের দিকেও নেই। 0.1 এটা মাইনাসের দিকে, 0.2 মাইনাসের দিকে, 0.3 এটাও মাইনাসের দিকে, 0.3 এটাও কি মাইনাস। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম 60 সেকেন্ডে আমার কত ছিল, প্রথম 60 সেকেন্ডে ছিল আমার 0.2 করে। তাহলে আমি 0.2 করে প্রথম 60 সেকেন্ডে এইখানে থাকার কথা। তাহলে চলো এইখানে একটা লাইন আমি টেনে ফেলি, যে এরকম ছিল প্রথম 60 সেকেন্ডে। তারপরে কি হয়েছে ভাইয়া, এটা ছিল প্রথম 60 সেকেন্ডে। তারপরে কি ছিল, তারপরে সমবেগ ছিল 80 সেকেন্ড পর্যন্ত। এই যে সমবেগ, সমবেগেরটা আর নতুন করে টানলাম না। আচ্ছা, আমি অন্য একটা কালি দিয়ে লাইনটা নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা ছিল 60 সেকেন্ডের জন্য। তারপরে কি ছিল, তারপরে ছিল সমবেগ। সমবেগ হওয়ার পরে কি হয়েছে ভাইয়া, তারপরে আবার মন্দন হওয়া শুরু করছে 0.3-তে। তাহলে 0.3 কোথায় ছিল, এইখানে। তাহলে আমি চলো 0.3-তে নিয়ে টানি, এবং তারপরে কি 0.3-তে আমার একদম 120 পর্যন্ত কি হয়েছে, 120 পর্যন্ত আমার এই রেটে মন্দন হয়েছে। ঠিক আছে, তাহলে এইটাই হলো কি আমার, এইটাই হলো আমার সেই প্রাপ্ত লেখচিত্রটা। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখানে লেখচিত্রের কোনটা কি প্রকাশ করতেছে, এটা প্রকাশ করতেছে হলো ত্বরণ, এটা প্রকাশ করতেছে হলো সমবেগ, এবং এটা প্রকাশ করতেছে আমার, এটা প্রকাশ করতেছে কি আমার, এটা প্রকাশ করতেছে আমার মন্দন, মন্দন। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমরা কি করছি, প্রথমে ত্বরণ গুলো বের করছি প্রত্যেকটা স্পেসিফিক জায়গায় সেকেন্ডের জন্য, তারপরে সেই স্পেসিফিক সেকেন্ডের জন্য আমরা ত্বরণটাকে, সমবেগ এবং মন্দনকে গ্রাফে বসাই দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আমরা নেক্সটে চলে গেলাম। এবার আসতেছি আমাদের যশোর বোর্ড 23-এর কোয়েশ্চেনটাতে। যশোর বোর্ড 23-এর কোয়েশ্চেনটা আমরা যদি একটু পড়ি, এখানে কি বলছে দেখো, 20 মিটার আদি বেগে, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। ভালো কথা, মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিছে এটা। তারপরে কি হয়েছে, একই সময়ে নিশান 30 মিটার দূরে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তার মানে বলটা নিশান কি করছে, ধরার চেষ্টা করছে, সরি, হ্যাঁ, বলটা নিশান ধরার চেষ্টা করছে। ভালো কথা, নিশান ধরার চেষ্টা করছে। তারপরে কি হইলো, তারপরে যেটা হইছে সেটা হইলো যে আমাকে বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করতে বলছে আমাকে। ওকে, বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা আমরা চলো নির্ণয় করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা গ নাম্বার দিয়ে শুরু করি। ওকে, দেখো আমার কাছে কি কি দেওয়া আছে, আমার কাছে আদিবেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে। মুকুল খাড়া উপরের দিকে ছুটছে, নিশান 30 মিটার দূর থেকে এত সমবেগে এসে ছুটে বলটাকে ধরার চেষ্টা করছে। দেখো, আমরা এই যে উচ্চতার দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা যে কাজটা করি সেটা হলো, আমাদের যে নর্মাল সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো কি হালকা কিঞ্চিত একটু চেঞ্জ করে দিই। যেমন আমাদের সূত্রটা ছিল কি, আমাদের সূত্রটা ছিল ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন যখন বস্তুটা উপর থেকে নিচে নামবে তখন এই সূত্রটাই চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এই সূত্রটাই চেঞ্জ হয়ে যেটা হয়ে যাবে সেটা হলো ভি স্কোয়ার, সরি, ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এটা কি, উপর থেকে যখন বস্তুটা নিচে, সরি, নিচ থেকে যখন বস্তুটা উপরের দিকে উঠবে তখন এই জিনিসটা ঘটবে, যে ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি।
তার মানে সেম ভাবে এই যে আরেকটা সূত্র আমার যেটা ছিল যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র চেঞ্জ হবে। তাহলে এই সূত্র কিভাবে চেঞ্জ হবে? এই সূত্রে এই ভি স্কোয়ারের মতো থাকবে ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2, এর জায়গায় চলে আসবে আমার জি, এবং এস এর জায়গায় চলে আসবে আমার এইচ। জিটা কি? জিটা বললে আমরা অভিকর্ষ ত্বরণ, এবং এইচ কি? এইচ হলো সর্বোচ্চ উচ্চতা। দেখো এইখানে সরণটা কি? নিচ থেকে তুমি বলটাকে ছুড়ছো, উপরে ছুড়ছো, এটাই সরণ না আসলে, এবং সেটাকে আবার নিচে নামতেছে। তাহলে সরণটা কি? সরণটা হলো কতটুকু উচ্চতায় উঠছে, এটাই তো আমার সরণ। এই কারণেই আমি এখানে এই এস এর বদলে এইচ বসাইছি, এবং এখানে আমার কোনো ত্বরণ কাজ যেটা করবে সেটা হলো আমার অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এই কারণে আমি সেখানে জি ইউজ করতেছি। আচ্ছা, চলো তাহলে আমরা এইবার এই কুইশনটা সলভ করার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখো এইখানে যেহেতু বস্তুটা বলটাকে উপরে ছুঁড়ে মারছে, এবং আমার কাছে কি কি দেওয়া আছে, 30 মিটার দূর থেকে এত সমবেগে আইসা সে বলটাকে ধরার চেষ্টা করছে, তাই তো? তাহলে ভালো কথা, আমার কাছে ইউ দেওয়া আছে। হ্যাঁ, জি এইচ, এইচ আমি জানি না, আমার কাছে আসলে মেইনলি চাইছে কি, কত উচ্চতা উঠেছিল, এইচ চাইছে। তার মানে আমি এই সূত্র ইউজ করতে পারি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, প্লাস না সরি, যেহেতু উচ্চতা উঠেছিল তাই মাইনাস। যদি আমাকে বলতো যে নিচে নামার সময়, তাহলে কিন্তু এটা প্লাস হইতো, এটা আপাতত মাইনাস। দেখো মনে রাখবা, উপরে উঠতে মাইনাস, নিচে নামতে প্লাস, এটা একটু মনে রাখবা। জি এর ক্ষেত্রে যখন জি ইউজ করবা, উপরে উঠতে মাইনাস, নিচে নামতে প্লাস। ওকে, তাহলে এইখানে কি আসবে? মাইনাস আসবে। তাহলে ইউ কত? আদিবেগ কত? আদিবেগে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে কি হবে? 20 স্কোয়ার। তাহলে এটাই কি? এটাই ছিল আমার আদিবেগ। আমি আর দেওয়া আছে লিখলাম না, মাইনাস 2 ইন্টু জি এর মান কত? জি এর মান হলো 9.8 ইন্টু এইচ, এইচটা আমাকে বের করতে হবে। এবং শেষ বেগ কত? খেয়াল করো তো, তুমি যখন একটা বলকে ছুড়ে দাও, ধরো তুমি এইখান থেকে এইখানে ছুড়ে দিলা বলটাকে, দেখো তো এই এ পয়েন্ট থেকে তুমি বলটাকে ছুড়ছো এবং বি পয়েন্ট পর্যন্ত সে উঠছে। এই বি পয়েন্টে এসে সে বলটা থাইমা যাবে না? বলটা থাইমা তারপর সে তোমার কাছে আবার নিচে নামবে। তুমি যখন একটা বলকে উপরে মারছো, একটা জায়গায় যে সে থাইমা যাবে, তারপর সে নিচে নামবে, এটাই তো হয়। তার মানে তার শেষ বেগ কত আসলে? তার শেষ বেগ আসলে 0। তাহলে চলো আমরা সেটাই দিতেছি, যে তার শেষ বেগ আসলে 0। তাহলে 0 কে স্কোয়ার করলেও 0ই আসবে। তাহলে আমার হিসাবটা কি আসতেছে? হিসাবটা তাহলে এরকম আসতেছে যে মাইনাস 2 × 9.8 এইচ ইজ ইকুয়ালস টু 400, এবং এখানেও কি মাইনাস আছে। আচ্ছা, আমি উভয় পক্ষ থেকে মাইনাসটাকে তুলে দিলাম। হ্যাঁ, জাস্ট কি করছি, এটাকে এই পাশ নিয়ে আসছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার অতএব এই সমান সমান কত আসতেছে? এই সমান সমান আসতেছে 400/2 × 9.8। ঠিক আছে, তাহলে 2 × 9.8, তাহলে হিসাব যদি আমি করি তাহলে আসবে হলো 20.408, তাহলে 20.408 এত মিটার। তাহলে বলটা আসলে সর্বোচ্চ এত মিটার উচ্চতায় উঠেছিল। আশা করি জিনিসটা তোমরা ধরতে পারছো। যদি না ধরতে পারো তাহলে আবার একটু রিভাইন্ড করে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, তাহলে আমরা ঘ নাম্বার কোশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমরা সব বুঝতে পারতেছো। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া এই জিনিসটা আমার সমস্যা হইতেছে, এই জিনিসটা আমাকে এরকম ভাবে যদি দেন তাহলে আমার জন্য বেটার হয়। অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা যদি কমেন্ট করো, তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করো, কুইশন করো, তাহলে ভাইয়াদের পড়ানোর একটা মোটিভেশন পাই। ওকে, তাহলে ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। আচ্ছা, ধরা সম্ভব কিনা এটা আমরা কিভাবে দেখব? এটা আমাদের দেখার একমাত্র উপায় হলো সে বলটা কতটুকু উচ্চতায় উঠছে এবং সেটা নিচে নামতে তার কত সময় লাগবে। এখন এই সময়টা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ওই যে এস সমান ভিটি, এইখান থেকে আমরা সেই সময়টা, এইখান থেকে আমি টাইমটা বের করব। টাইম বড় ছোটর হিসাব করলেই আমি বের করতে পারবো। মানে কি, বলটা এইখানে উঠা আবার বলটা নামছে, এই টাইমটা যতটুকু টাইম লাগছে এর চাইতে কম টাইমে যদি নিশান এইখানে এন্ট্রি নিতে পারে, এই T1 এবং টি টু যদি ছোট হয়, নিশানেরটা যদি ছোট হয়, তাহলে সে তো বল ধরতে পারবে, পারবে না। কিন্তু নিশানের যদি আরো বেশি টাইম লাগে এখানে আসতে, মানে এটা যদি বড় হয়ে যায়, তাহলে কি, তাহলে সে বল ধরতে পারবে না, বল ধরার আগেই এখানে পড়ে যাবে। যদি ছোট হয় তাহলে বল ধরতে পারবে। তার মানে কন্ডিশনটা হইতে হইতো এরকম, এইটা কন্ডিশন হইলেই সে বলটা ক্যাচ ধরতে পারবে। তাহলে চলো আমরা দেখি T1 কি T2 চাইতে বড় হয় নাকি ছোট হয়। চলো, তাহলে এটাকে আমরা কিভাবে হিসাব করব?
দেখো বলটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, উচ্চতা উঠা আবার সে কি পৃথিবীতেই ফিরে আসছে, তাই না? তাহলে বল নিক্ষেপণের সময় আমার ইউটা কি ছিল? ইউ ছিল আমার 20 মিটার পার সেকেন্ড। এটা তো আমার আদি বেগ দেওয়াই আছে। তারপরে আমাকে কি বলছে? আমাকে আর কোনো কিছু দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমি জাস্ট অভিকর্ষ মানের মান জানি, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তাহলে এবার আমরা জানি কি, দেখো আমরা জানি কি, দেখো তো, এটাই জানি না যে এইচ, ওই যে এস এর পরিবর্তে বলতেছি, এই যে এই সূত্রটা এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা বলছি যে যেহেতু নিচে নামবে তাই কি সে মাইনাস, এবং এ এর বদলে আমরা জি ইউজ করব, এস এর বদলে আমরা এইচ ইউজ করব। তাহলে এইচ সমান সমান কি ইউটি প্লাস, কিন্তু এখানে তো প্লাস না, নিচে নামতেছে, তাহলে এটা কি হবে মাইনাস, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো ভালো কথা। তো এইখান থেকে আমার উচ্চতা এইচ এর মানটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো তো, বলটা তো উপরে উঠা আবার নিচে নাইমা তোমার হাতেই আসছে, তাহলে এখন কি আর উচ্চতা আছে? উচ্চতা জিরো হয়ে গেছে না ভাইয়া? তাহলে উচ্চতা জিরো। তারপরে কি ইউটি, ইউটি সে আদিবেগে নিক্ষেপ করছিল অবশ্যই। তা আদিবেগ কত? আদিবেগ ছিল 20 ইন্টু টি এর মান। ঠিক আছে, এই টি এর মানটাই তো আমরা আসলে বের করতে চাই, টিকে রেখে দিলাম মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, এটাই তো আমরা বের করতে চাই। তাহলে চলো আমরা উভয় পাশে এইটাকে ওই পাশ নিয়ে যাই। তাহলে থাকবে কত? 20t ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। উভয় পাশ থেকে একটা একটা টি কেটে দিতে পারি আমরা। কেটে দিলে কি আসবে আমার? কেটে দিলে আমার এরকম আসবে যে এই টুটাকে আমি এই পাশ নিয়ে গুণ করে দিলাম, তাহলে কি আসবে 40 ইজ ইকুয়ালস টু 9.8 টি। তাহলে অতএব টি ইজ ইকুয়ালস টু কত? 40/9.8। তাহলে হিসাব যদি আমি করি তাহলে আমার কত আসবে? আসবে আমার 4.08 সেকেন্ড। ভালো কথা। তাহলে এইটা কার জন্য আসছে? এটা এই বলটা নিচে নামার জন্য আসছে, টি1 এটা। এখন টি1 তো বের করে ফেলতে পারছি ভাইয়া, টি2 কিভাবে বের করব? টি2 বের করা তো আরো সহজ, কারণ আমার কাছে বলাই আছে সে সমবেগে দৌড়াচ্ছে। তাহলে সে যদি সমবেগে দৌড়ায়, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এস সমান সমান ভিটি। এটা কার ক্ষেত্রে? এটা নিশানের ক্ষেত্রে। নিশানের ক্ষেত্রে, নিশানের ক্ষেত্রে কি এস সমান সমান ভিটি। এখন আমরা দেখতেছি যে নিশান কত মিটার দূরে আছে? 30 মিটার। তাহলে এস এর মান কত? এস এর মান 30। তার বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। 6 ইন্টু টি। তাহলে এইটা কি? এটা হলো আমার টি2। তাহলে অতএব টি2 সমান সমান কত? 5 সেকেন্ড। কারণ কি, যে 6 দিয়ে ভাগ করে দিছি, 5 সেকেন্ড বের হয়ে গেছে। তাহলে দেখো এইটা 4.8 আর নিশানের 5 সেকেন্ড। তার মানে কি? তার মানে আমি দেখছি যে টি1 ইজ লেস দেন টি2। তার মানে অবশ্যই কি হয়েছে? নিশানের আসতে বেশি সময় লাগছে না। তাহলে অতএব বলটি কি করতে পারবে না? বলটি ধরতে পারবে না। অতএব বলটি ধরতে পারবে না। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে কিভাবে হয়েছে। আমি আবারও বুঝাইতেছি যে বলটা এইখান থেকে ছুঁইরা আবার এইখানে নামবে, এবং একটা মানুষ এই দূরে দাঁড়িয়ে আছে, তাকে এইখানে আসতে হবে। তার আসতে যদি বেশি টাইম লাগে, মানে টি2 যদি বেশি হয়ে যায়, তাহলে কি? তাহলে সে বল ধরতে পারবে না। আর যদি টি1 বেশি হয়ে যায়, তাহলে কি বল পড়তে বেশি টাইম লাগবে, সে আগে এইখানে এসে দাঁড়াতে পারবে, মানে সে ক্যাচ ধরতে পারবে। আচ্ছা, ওকে। এবার আসলাম আমরা JB23 মানে যশোর বোর্ড 23-এর কুইশনে, এবং আমরা করব আমাদের গ নাম্বার ম্যাথটা। বাট অত্যন্ত দুঃখিত যে এটা আসলে ভুল বলা আছে, এটা JB23 না, এটা হলো রাজশাহী বোর্ড। এটা হলো কি? রাজশাহী বোর্ড আরবি। এটা কত? রাজশাহী বোর্ড 21-এর কুইশন। এটা হলো রাজশাহী বোর্ড 21-এর কুইশন। হ্যাঁ, রাজশাহী বোর্ড 21। ওকে, আসেন আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। আমাকে কি কি বলা আছে? বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। তা দেখে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। ওই স্থানের অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, এবং বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি। ভালো কথা। তো আমাকে বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ কত? আমার কাছে বেগ চাইছে। আচ্ছা, এবারও কি হয়েছে? বলটা উপর থেকে নিচে পড়তেছে, তাই না? তাহলে একটু আগে আমরা দেখে আসছি সূত্র কিভাবে করতে হয়। তাহলে আমরা লিখি, আমরা জানি
আমরা জানি কি, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা এই সূত্র তো আমরা সবাই জানি। তাহলে এই সূত্রকে আমরা কনভার্ট করছিলাম কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই তো? তাহলে এই যে 2gh, এই জিনিসটা আমরা বসাবো। তাহলে আমরা উপরটা মুছে দিই, উপরটা তো আমাদের এই অঙ্কের জন্য না। তাহলে এই জিনিসটাকে আমরা যদি বসাই, তাহলে আমরা কি পাবো দেখো, আমার কাছে কি বলা আছে দেখো, সে 60 মিটার উচ্চতায় উঠছে, তার মানে এইচ দেওয়া আছে। তার মানে আমার কাছে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা একটু এখানে আগে এটা বসাই, তারপরে দেওয়া আছে এটা লিখি। কি কি দেওয়া আছে, দেওয়া আছে আমার উচ্চতা কত, 60 মিটার, ভালো কথা। তারপরে আর কি দেওয়া আছে, তারপরে আমরা জানি যে জি এর মান 9.8, আমার জি, ঠিক আছে। তারপরে ইউ এবং আদিবেগ, আদিবেগ কত, আদিবেগ অবশ্যই শূন্য, সে স্থির অবস্থা থেকেই তো বলটাকে কি করছে, ছুঁড়ে মারছে, তাই না? তাহলে ইউ ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগটা তো আমাকে বেরি করতে বলছে। তাহলে আচ্ছা সরি, একটু ভুল বলছি, বলটা তো উপর থেকে পড়তেছে, এই জায়গাটায় তো বলটা স্থিরই আছে, তাই ইউ ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, যেহেতু এটা উপর থেকে পড়তেছে। তাহলে ভি এর মানটাই আমাকে বের করতে বলবে, তাহলে ভি সমান সমান কি, রুট ওভার ইউ এর মান যেহেতু 0, তার মানে টোটালটাই 0 হয়ে যাবে, মাইনাস 2 × 9.8 ইন্টু এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান 60, আমি যদি বসায় দেই তাহলে আমি কি করব, তাহলে আমি ভি এর মানটা পেয়ে যাব। আর এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ভি এর মানটা কত পাবো, 34.3 মিটার পার সেকেন্ড, 34.3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটাই আমার কি শেষ বেগ, মানে বলটি পড়ার পূর্ব মুহূর্তে এত বেগে ছিল। ওকে, তাহলে চলেন আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটায় যাই। এই যে এখানে ভুল দেওয়া, সব ভুল, এগুলা কি, এগুলো হলো জেবি 21-এর কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন কি আসছিল খেয়াল নাই। আচ্ছা এটা সম্ভবত জেবি আরবি কোয়েশ্চেন আর কি 21-এর, আমি যতটুকু মনে আছে। ওকে, তাহলে দেখি বি বিন্দুকে লক্ষ্য করে, আচ্ছা এটা তো পড়লামই অলরেডি। ঘ নাম্বার কি বলছে দেখো, সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সি বিন্দুতে অবস্থানরত বালক, এই যে এই বালক ধরতে পারবে কিনা, কি বলছে সি এর ক্ষেত্রে দেখো, সি একজন বালক বলটিকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ওকে, তার মানে আগের প্রশ্নটার হুবহু কুইশনই এখানে তুলে দিছে, জাস্ট একটু চিত্র টিত্র দিয়ে বুঝিয়ে দিছে, ঠিক আছে। তাহলে আমরা সবার আগে দেখি যে আমাদের যে ইটা আছে, আমাদের যে সময়টা লাগবে সেই সময়টা কত। তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা সময়টা কোন সূত্র দিয়ে বের করছিলাম, সময়টা বের করছিলাম এইটা দিয়ে না, এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা দিয়ে তো আমরা বের করেছিলাম। এস এর জায়গায় আমরা একটু ভুল করেছি, এস এর জায়গায় আমরা আসলে এইচ বসাইতে হইতো, এইচ সমান সমান এত জিটি স্কোয়ার, এইটা দিয়ে তো আমরা সময়টা বের করেছি। তাহলে এই বলটা উপরে উঠে তারপরে আবার কি নিচে নামবে না? তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করো, এই বলটা উপরে উঠার পরে দেখো এ বিন্দু থেকে টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো, এটা নিচে নামতেছে। আমরা বলছিলাম উপরে উঠলে কি বলবো আমরা, মাইনাস, আর যদি আমরা নিচে নামে তাহলে কি হবে, প্লাস। এইটা কোথায় হচ্ছে, উপর থেকে ছাইড়া দিছে, তার মানে কি নিচে নামতেছে, তাই নিচে নামলে এখানে প্লাস হবে ওই সূত্রটা। তাহলে চলো এখানে ইউজ করি ইউটি, ইউ এর মান কত, আদিবেগ কত, স্থির অবস্থা থেকে ছেড়ে দিছে, তার মানে ইউ এর মান 0, এবং টি গুণ করলে সেটাও টি 0ই আসবে, প্লাস হাফ জি এর মান কত, 9.8 ইন্টু টি স্কোয়ার, টি তো আমাকে বের করতে বলছে, তাই না? টি তো আমার জানা দরকার যে উপর থেকে নিচে পড়তে কত টাইম লাগবে। তাহলে আমি টি স্কোয়ারকে টি স্কোয়ারের মধ্যে ছেড়ে দিলাম, আর আমার কতটুকু উচ্চতা থেকে ছাড়ছে, 60 মিটার, তাহলে এটা হবে 60। তাহলে এইখানে যদি আমি হিসাব করি তাহলে আমার কি আসতেছে দেখো, এটা 0 আসতেছে, এখানে টুটা নিয়ে গেলে 120 হয়ে যাবে, আমি টু এই পাশ নিয়ে গুণ করে দিছি, ইকুয়াল টু 9.8 টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখানে কত থাকবে, টি স্কোয়ার সমান সমান 120/9.8। আচ্ছা টি স্কোয়ার কেন রাখতেছি আমরা, আমরা একবারে টি করে দিই এটাকে, তাহলে সহজ হয়ে যাবে, এখানে রুট ওভার দিলাম, টি করে দিলাম। তাহলে আমার অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া, অ্যান্সারটা আসছে 3.5 সেকেন্ড। এটা কার ক্ষেত্রে, এটা হলো এই বলটা উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, তাই না? তাহলে বলটা উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে আমরা অলরেডি এটাকে
হিসাব করে ফেলতে পারছি। এবার চলো আমরা দেখি যে বলটা তো উপর থেকে নিচে পড়লো, বাট এই বালকটা কি পারবে ধরতে? বালকের ক্ষেত্রে আমরা একটু বের করা দরকার না? তাহলে আমরা লিখি বালকের ক্ষেত্রে। বালকের ক্ষেত্রে কি ভাইয়া? বালকের ক্ষেত্রে দেখো সে কি করছে, 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, ঠিক আছে? তাহলে তার বেগ আমার কাছে দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তার এই বেগটা আমি জানি, ঠিক আছে? এখন আমাকে T2টাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো S সমান সমান VT। তাহলে সে কতটুকু দূরে দাঁড়িয়েছিল? সে 20 মিটার দূরে দাঁড়িয়েছিল। তার মানে S কত, এখানে S সমান সমান 20 মিটার, আর ভি সমান সমান 6 মিটার/সেকেন্ড, 6 মিটার/সেকেন্ড। তাহলে আমি যদি সবকিছু বসিয়ে দেই, এখান থেকে টি সমান সমান কি আসবে, S/V, বা এস এর মান কত 20 এবং ভি এর মান কত 6, এত মিটার/সেকেন্ড, যেটা আসবে হলো কত, যেটা আসবে হলো হিসাব করে 3.33 সেকেন্ড। ঠিক আছে, খেয়াল করো তোমার বল পড়তে টাইম লাগবে 3.5, এবং এখানে বলের কাছে যাইতে তার টাইম লাগবে 3.33। মানে T2টা এখানে কি আছে, T1 এর চাইতে ছোট আছে, তাই না? তাহলে T1 ইজ গ্রেটার দেন T2, এখানে এই শর্তটা হয়ে গেছে। তাহলে অতএব কি, অতএব বলটি ধরতে পারবে, ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো সুন্দর করে আমরা এটাও শেষ করে ফেলতে পারলাম। ওকে, চলো আমরা চলে আসছি আমাদের যশোর বোর্ড 21-এর একটা কুইশনে, খুবই মজার একটা কুইশন। হ্যাঁ, চলো আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো আমার কাছে কি বলা আছে, 30 মিটার/সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পায়, এবং এরপর কি হয়েছে, বুলেটটা আরো 1 সেকেন্ড সময় চলছে। আমাকে প্রশ্ন করছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ত্বরণ নির্ণয় করার আগে আমরা দেখি আমাদের কাছে কি কি দেওয়া আছে। দেওয়া আছে, দেওয়া আছে কি, ভি সমান সমান, ভি না সরি, এটা আদিবেগ যেহেতু, তাহলে ইউ সমান সমান 30 মিটার/সেকেন্ড, এবং শেষ বেগ কত হয়েছে দেখো, শেষ বেগ হলো 1/3 হ্রাস পাইছে। তার মানে কি, আগে ইউ ছিল, সেখান থেকে 3/1 অংশ কমে গেছে, তাহলে কি ইউ বাই 3, 3/1 অংশ কমে গেছে, ঠিক আছে। এটাই আমার এখনের বেগ, তাহলে কত, 30 মাইনাস 30/3, তার মানে এখন আমার কত আছে বেগ, এখন আমার বেগ আছে হলো কত, 20 মিটার/সেকেন্ড। তাহলে 20 মিটার/সেকেন্ড, এই যে এখান থেকে আমি হিসাব করে 20 মিটার/সেকেন্ড পাইলাম। ভালো কথা, তাহলে আদি বেগ এবং শেষ বেগ পাওয়া গেছে। তো আমার কাছে ত্বরণ জিজ্ঞাসা করছে, এখন তার সরণ কতটুকু ঘুরছে, দেখো সে ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে এস সমান সমান কি 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিলে কত আসতেছে, 0.02 মিটার, তাই না, 0.02 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমাদের আমরা আমরা লিখি যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সরণের সাথে বেগের সম্পর্ক নিতে হবে। দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রটাই আমরা নিতে পারি। তাহলে আমরা লিখলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে। আর যদি আমরা এস ডিরেক্ট নিতাম, এস ডিরেক্ট নিলে আমাদের কি করতে হতো, সময় লাগতো, বাট এখানে তো আমাদের হাতে সময়টা দেওয়া নাই কতটুকু সময় লাগছে, তার জন্য আমরা কি করছি, এই সূত্রটা নিয়েছি। আচ্ছা, ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ারের মান হলো 20 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ইউ কত, সরি প্লাস কেন, ইজ ইকুয়ালস টু হবে, ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মানে কত, ইউ স্কোয়ার মানে হলো, ইউ এর মান কত দেওয়া ছিল 30, তাই তো, 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান দরকার। হ্যাঁ, তাহলে এই যে ত্বরণটা, এটার ত্বরণটাই তো আমরা আসলে বের করব। তাহলে আমি লিখলাম এ ইন্টু এস এর মান, এস এর মান কত 0.02, যেটা মিটারে লিখছি, অবশ্যই অবশ্যই আমরা ক্যালকুলেশন মিটারে করব। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এ সমান সমান 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.02 সমান সমান আমার কত বেরোতেছে, এ এর মানটা, এ এর মানটা আমার বেরোতেছে যে -12500, -12500 মিটার/সেকেন্ড। তাহলে এই যে এইটা পাইলাম, সেকেন্ড স্কোয়ার হবে এটা অবশ্যই যেহেতু এটা ত্বরণ। হ্যাঁ,
এই যে যেটা পাইলাম সেটাই কি, সেটাই আমার বুলেটের ত্বরণ। কিন্তু আমি যেহেতু মাইনাস পাইছি তার মানে বুঝতেই আছি যে বুলেট এটা কি বন্ধন হইতেছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরে লিখবো ত্বরণ -12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা যদি মন্দন লিখতাম এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে মন্দন 12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, তারপরে চলো আমরা পরের দিকে যাই। আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এটা দেখি ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে। বলছে বুলেটটি গাছকে ভেদ করতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে আর কি। হ্যাঁ, বুলেটটা গাছটাকে ভেদ করতে পারবে কিনা সেটা আসলে কার উপর ডিপেন্ড করে, সেটা আসলে বুলেট কতটুকু সরণ ঘুরছে তার উপর ডিপেন্ড করতেছে বুলেটের। তাহলে সবার আগে আমরা দেখি আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে। দেখো, সে গাছের ভিতর এস সমান সমান 2 সেন্টিমিটার সে প্রবেশ করছে। আচ্ছা, আমি মিটার নিয়ে ফেলি, এস সমান সমান 0.02 মিটার সে প্রবেশ করছে অলরেডি। হ্যাঁ, তারপরে তার বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, বর্তমানে শেষ বেগ। হ্যাঁ, এবং তার কি দেওয়া আছে, তার ত্বরণটাও আমি জানি, ত্বরণটা কত, -12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই কয়েকটা জিনিস আমি জানি। এবং আমার কি দেখছি, আমরা দেখছি যে বুলেটটাকে যদি গাছের মানে বুলেট এইখানে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, যে বুলেটটি গাছের ভিতরে আমরা ধরলাম যে এক দূরত্ব অতিক্রম কইরা সেটা থাইমা গেছে। মানে আমরা ধরে নিলাম যে বুলেটটা সে পাস করতে পারে নাই, সে এক দূরত্ব অতিক্রম করার পরে থাইমা গেছে। তাহলে আমরা যদি লিখি যে ধরি ধরি বুলেটটি বুলেটটি এক্স দূরত্ব অতিক্রম করে থেমে যায়। ঠিক আছে, ধরো এই যে এটা একটা গাছ, এই গাছটার মধ্যে এই বুলেটটা ঢুকছে। হ্যাঁ, এই বুলেটটা আমরা ধরে নিলাম যে এইখানে এসে ধরো এক্স একটা দূরত্ব, এটা যে সে থাইমা গেছে। এখন এক্স বাইরে চলে গেছে কিনা সেই এক্সটা বের করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রশ্ন মতে আমার তাহলে কি হয়, তাহলে প্রশ্ন মতে আমরা যে সূত্র জানি, কি সূত্র জানি আমরা, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা এই সূত্রের মধ্যে যদি বসাই ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে যদি আমরা বসানোর চেষ্টা করি, দেখো আমরা বলছি যে এটা কি করছে, এটা থাইমা গেছে, তাই না? তাহলে যেহেতু এটা থাইমা গেছে, আচ্ছা আমার এখান থেকে কি বের করা প্রয়োজন, এসটাকে বের করা প্রয়োজন। এই এসটার বদলে আমি এক্স বলছিলাম, যেহেতু তার সরণকে আমি এক্স বলছি, তাহলে আমি এখানে কি বসাবো, এখানে আমি এক্স বসাবো। তাহলে আমার কাজ হলো এই এক্সটাকে বের করা। এক্সটাকে তাহলে বের করতে গেলে কি পাবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটাই পাবো। তাহলে তার শেষ বেগ কত ছিল, শেষ বেগ ছিল 20। তাহলে 20 স্কোয়ার মাইনাস তার আদি বেগ কত ছিল, 30, 30 স্কোয়ার, এটাই থাকবে। ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো 2 ইন্টু -12500, এইটা। তাহলে আমি যদি বসাই তাহলে আমি এক্স এর মান কত পাবো, এক্স এর মান পাবো হলো 0.036 মিটার। তাহলে এই যে 0.036 মিটার, এটাকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কত আসবে, 3.6 সেন্টিমিটার। জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমরা দেখবো যে 3.6 সেন্টিমিটার পাইছি। এটা কি, এটা হলো আমার এক্স এর মান। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এই গাছটা পুরো কতটুকু, 6.5 সেন্টিমিটার, সে গেছে 3.6 সেন্টিমিটার, তারপর তাহলে কি সে গাছটাকে কি পাস করতে পারলো, পারলো না। তার মানে আমি বুঝতেই পারতেছি যে এখানে কি গাছটা পাস করতে পারবে না, যে এক্স ইজ গ্রেটার দেন 6.5, অতএব গাছটি ভেদ করতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা ইজি ভাবে বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা আরো একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাই। আমাদের সিকিউ সলভিং মোটামুটি শেষ, বাট এই সিকিউটা রাখা হয় নাই, বাট এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রায়ই দেখা যায় আসে। এটা হলো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটার জন্য একটা স্পেশাল সূত্র আছে, ছোট্ট একটা শর্টকাট আছে, সুন্দর করে এটা দিয়ে আমি বুঝিয়ে দিব। ধরো তোমার কাছে অনেকগুলো কি দেওয়া আছে, অনেকগুলো তোমার কাছে সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সরি অনেকগুলো সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তোমার কাছে এই ধরনের জিনিসপত্র দেওয়া আছে।
ওকে, চলো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আরো একটা মজার সূত্র আছে, সেটাকে বলি আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা দিয়ে মাঝে মাঝেই ম্যাথ আসে গতি অধ্যা থেকে, এবং এই ম্যাথটা তোমাদের করতে খুব ইজি হয়ে যাবে তুমি যদি এই সূত্রটা জানো। সূত্রটা কি, আমরা সূত্রটা একটু লিখে নিই আগে। এটা কি, এস এন, এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা তুমি যদি ফলো করো, এইখানে টু টির জায়গায়, টি এর জায়গায় এন বসাইতে পারো, বা আমি এখানে ধরো এন এর জায়গায় এটাকে টি বসাই দিলাম, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি টি এইচ কেন বসাইলাম, টি। তাহলে এটা হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো তোমার কাছে অনেকগুলা কি দেওয়া আছে, অনেকগুলা সময় দেওয়া আছে, তোমার কাছে বললো, একটা প্রশ্ন করলো যে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এইখানে টি এর জায়গায় কি বসবে, টি গুলো রিপ্লেস করে তুমি জাস্ট 16 বসায় দিবা, আর এবং তোমার কাছে এ দেওয়া থাকলে তুমি জাস্ট ত্বরণটা বসায় দিবা, ঠিক আছে। তাহলেই তোমার কি বের হয়ে যাবে, তাহলেই তোমার এই 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে যাবে। এটা একটা খুবই মজার এবং শর্টকাট সিস্টেম। এই সিস্টেমে তুমি হুট করেই ঘ নাম্বার, এই অঙ্ক ম্যাক্সিমাম ঘ নাম্বারে আসে, ঘ নাম্বার প্রশ্ন খুব সুন্দর করে সলভ করে ফেলতে পারবা। চলো, ফাইনালি আমাদের সিকিউ পার্ট মোটামুটি ডান। এইখানে সিকিউ এর মধ্যে কারো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবো, আমরা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমি বারবারই বলতেছি। এবং সম্পূর্ণ নোটটা সুন্দর করে করে সেটা অবশ্যই ভাইয়াদের গ্রুপে জমা দিবা, হ্যাঁ, ওই যে আমাদের কন্টেস্টটা, তাহলে তুমি পার্টিসিপেট করতে পারবা। ওকে, চলো আমরা বহু নির্বাচনীতে চলে এসেছি। আমাদের প্রথম বহু নির্বাচনী কি জিজ্ঞাসা করছে, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি, আমরা যদি একটু পর্যায়বৃত্ত একটু গতিগুলো সম্পর্কে আইডিয়া নিই, তাহলেই আমরা দেখব যে স্প্রিং এর গতিকে আমরা কি বলি, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি আমরা কাকে বলি, যে গতিটার মধ্যে কি আছে, যে গতিটা তার গতিপথের অর্ধেক সময় একদিকে যায় এবং গতিপথের বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। দেখো একটা স্প্রিং কে, এটা যদি একটা স্প্রিং হয়ে থাকে, এটার মধ্যে তুমি যদি একটা বস্তুকে এইভাবে টাইনা ছেড়ে দাও, বস্তুটা কি করবে, বস্তুটা এদিকে একবার যাবে, তারপর এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, এরকম হইতে থাকবে না, স্প্রিং এইভাবে দুলে না। তাহলে দেখো তার গতিপথের অর্ধেক সময় সে একদিকে গেল এবং তার গতিপথের বাকি অর্ধেক সময় সে অন্য দিকে গেল, এই যে ব্যবস্থাটা, এই জন্যই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা সরল স্পন্দন গতি বলি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাই, চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। পরের প্রশ্ন আমাকে বলছে যে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি। দেখো পিস্টনের গতি খেয়াল করো, পিস্টনের গতিও কি এই ধরনের গতি না, যে পিস্টন একবার কি করে, ধরো পিস্টন কিরকম জিনিস, এইরকম একটা জিনিস, পিস্টন একবার এই যে এরকম একটা থাকে, এটা কি করে প্রতিবার এইখানে নিচে নামে আবার উপরে ওঠে, নিচে নামে আবার উপরে ওঠে, নিচে নামে আবার উপরে ওঠে, এটা কিন্তু গতিপথের অর্ধেক সময় বইলা কোনো কিছু নাই, সে তার গতিপথটাই এই টোটালটা, যে সে কি করবে, সে এরকম, ধরো আমি এরকম একটা পিস্টন আর্ট করার চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, ধরো এটা একটা পিস্টন, সে কি করবে, নিচের দিকে নামবে আবার উপরের দিকে উঠবে, তার মানে তার কাজই হলো যে নিচে নামা আবার উপরে ওঠা, তাহলে একটা পিস্টন কমপ্লিট, নিচে নামা আবার ঘুরে উপরে ওঠা, তাহলে এটা পিস্টন কমপ্লিট। তাহলে এই গতিটাকে আমরা কি বলতে পারি, এই গতিটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। এই গতিটার নাম হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির একটা আরো একটা উদাহরণ আছে, যেমন ঘড়ির গতি, দেখো প্রতি 12 ঘন্টা পর পর ঘুরে আসে এই 12টার কাঁটাকেই স্পর্শ করবে, মানে আমার ঘন্টার কাঁটাটা, বা প্রতি 60 সেকেন্ড পর পর কি করবে, এই সেকেন্ডের কাঁটাটা এই একটা জায়গাকেই পাস করবে। এই যে একটা জায়গাকে একটা নির্দিষ্ট সময় পর পর পাস করা, একে আমরা কি বলি, পর্যায়বৃত্ত গতি বলি। ওকে, তাহলে আসি আমরা পরের জায়গায় যাই। দেখো এখানে কি আছে আমার, এখানে আছে আমার নিচের কোনটি স্কেলার রাশি। ওকে, আমার কাছে জিজ্ঞাসা করছে স্কেলার রাশি কোনটা। দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুইটা রাশি আছে, হ্যাঁ। স্কেলার রাশি কাকে বলে, যার শুধু মান হইলেই হয়। যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার ওজন কত কেজি, তুমি অবশ্যই আমাকে বলবা যে আমার ওজন 50 কেজি, 60 কেজি, ভর যে জিনিসটা। বা তোমাকে যদি আমি বলি যে এই কলমটা দৈর্ঘ্য কত, তুমি কি কলমটা কি বলবে, মানে তুমি কি বলবা যে এটা 5 মিটার ধরে নাও, এরকম তুমি বলবা, এটা 10 মিটার এরকম বলবা, তাই না। কিন্তু তোমাকে যদি আমি বলি যে আমি তোমার বাড়ি কোন দিকে, তুমি যদি বলো যে 20 মিটার, বাট 20 মিটার দিয়ে কি এটা সম্পূর্ণ হবে, তোমাকে কি বলতে হবে না যে 20 মিটার, তারপরে তোমাকে অবশ্যই বলতে হবে প্লাস, ধরো মনে করো যে দক্ষিণে, বা ধরো বললো যে 20 মিটার প্লাস ধরো মনে করো যে কোন দিকে, উত্তর দিকে, উত্তর দিকে, হ্যাঁ।
তাহলে এই যে 20 মিটার প্লাস উত্তর দিকে যে বললো, এইখানে কি আছে 20 মিটারও লাগছে এবং সেটার সাথে দিকও লাগছে। তার মানে যাকে প্রকাশ করার জন্য আমার কি প্রয়োজন হয়, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, এরকম রাশিকে আমরা কি বলবো, এরকম রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। আর যাকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক এটার মধ্যে শুধু মানের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো, স্কেলার রাশি। এখন দেখো এইখানের মধ্যে সরণকে প্রকাশ করতে কি, এই চিত্রটা কি দেখলাম 20 মিটার প্লাস উত্তর দিকে মান এবং দিক লাগে। বলকে প্রকাশ করতেও সেম, ত্বরণকে প্রকাশ করতেও সেম। তাহলে কাজকে প্রকাশ করতে আমি যদি বলি যে আজকে তুমি কতটুকু কাজ করছো, তুমি কি আমাকে বলো যে আজকে আমি 100 জুল কাজ করছি উত্তর দিকে, এটা কি হয় না? তার মানে কি এটাই আমার উত্তর। আচ্ছা, আসলে আমরা নেক্সটে যাই। কি আছে আমাদের, দেখো আমাদের প্রশ্ন করছে নিচের কোন রাশিগুলো ভিক্টর রাশি। আমাকে ভিক্টর রাশি প্রশ্ন করছে। দেখি, আমরা মার্কা মারা দেখছি সরণ আমার ভিক্টর রাশি, তাহলে এই দুইটার মধ্যে তো আমার একটা ভিক্টর রাশি হবেই মাস্ট। দেখো প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় টেকনিকে, যখনই দেখছি সরণ এই দুইটার মধ্যে একটা হবেই আমার। আচ্ছা, খেয়াল করো, আমরা একটা জিনিস দেখছিলাম যে আমার সরণ থেকে বেগ আসছে, তাহলে বেগও একটা ভেক্টর রাশি হবে। বাট দ্রুতি কি একটা ভেক্টর রাশি হবে? না, কারণ দ্রুতি তো দূরত্ব থেকে আসছিল, দূরত্ব ভেক্টর রাশি না। তার মানে ভরবেগ আমার ভেক্টর রাশি। দেখো এইখানেও বেগ আছে, সরণ থেকে বেগ, বেগ একটা ভেক্টর রাশি। এবং এইখানেও আমার কি আছে, ওজন আছে। একটু আগে আমরা এই দিলাম। আচ্ছা, ব্যাপারটা হলো ওজন কিভাবে তাহলে ভেক্টর রাশি হইলো? মাথায় প্রশ্ন আসতেছে, একটু আগে বললেন ওজন কত এসে, তাহলে ওটা ভেক্টর রাশি হলো না, এখন কিভাবে হইলো? দেখো ওইটা আসলে আমরা যেটা বলি সেটা আসলে আমাদের ভর, হ্যাঁ। তাহলে ভর ভেক্টর রাশি না, কিন্তু ওজন কিন্তু ভেক্টর রাশি। ওজন মানে কি, ওজন মানে হলো এই যে তোমাকে পৃথিবী এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই বেগে কি করতেছে, নিচের দিকে টানতেছে। এই দুইটার গুণফল তোমার ভর, আর এইটার গুণফল হলো কি, এটার গুণফল হলো তোমার ওজন। তাহলে এটা একটা দিক আছে না, এই যে নিচের দিকে তোমাকে টানতেছে, এই জন্যই এটা কি, এটা হলো একটা ভেক্টর রাশি। আর ওইখানে যেটা তুমি বলছি, ওইখানে যে উদাহরণটা দিছি ওইটা আসলে তোমার ভর বুঝাইছিল, হ্যাঁ, শুধু ভর। আচ্ছা, এবার আসো আমরা তারপরের অংশ দেখি কি আছে। একটি বক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা। আচ্ছা, একটা বক্সকে তুমি ধাক্কা দিছো, একটা বক্সকে ধাক্কা দেওয়া মানে কি, ধরো এই যে একটা বক্স, এটাকে তুমি জাস্ট এখানে ধাক্কা দিছো, এটা উল্টায় নেই, এখানে সে কি করছে, এই দিকে চলতে চলতে এই জায়গাটার মধ্যে চলে আসছে। এই যে গতিটা, এই গতিটাকে দেখো তো, জাস্ট সে চলছে না, তাহলে এটাকে কি বলতে পারি, চলন গতি। স্পন্দন গতি তো হবেই না, এটা আমরা শিওর। পর্যায়বৃত্ত গতিও দেখে আসতে হবে না, ঘূর্ণন গতি হইলে কি হইতো, ঘূর্ণন গতি হইলে এরকম ঘুরতো, সে তো ঘুরেও নাই। তার মানে কি এটা মাস্ট বি চলন গতি হবে। ওকে, তারপরে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি আছে দেখো, 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? আচ্ছা দেখো, একটা বৃত্তাকার পথ, এখানে ব্যাস বিশিষ্ট বলছে, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে আমি যদি বের করি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে ভাইয়া, ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু 10/2 মানে হলো 5 মিটার। ওকে, ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন একটা বৃত্তাকার পথের পরিধির 1/4 বলছে, তাহলে বৃত্তের পরিধি কি, বৃত্তের পরিধির সূত্রটা মনে রাখতে হবে। বৃত্তের পরিধি হলো 2πr, ঠিক আছে। এর কি বলছে, এর 1/4 অতিক্রম করে, তাহলে 2πr এর 1/4 অতিক্রম করছে। তাহলে এখান থেকে হিসাব করলে কি থাকবে, এখানে 2 চলে আসবে, πr/2। তাহলে হিসাব করো, তাহলে পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান হলো 5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো 2। তাহলে এইখান থেকে আমি যদি হিসাব করার চেষ্টা করি, দেখো আমি একটা এস্টিমেট করার চেষ্টা করি, 3 5 15, 15কে 2 দিয়ে ভাগ করলে আসবে 7, 7 পয়েন্ট সামথিং টাইপের কিছু একটা হবে। দেখো এখানে 7-এর উপরে দুইটা জিনিসই আছে, তার মধ্যে যেহেতু 14 এটাকে ভাগ করলে ধরো 7, তাহলে 07 টাইপের কিছু, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, আমি কিন্তু এটা মুখে মুখে করলাম, তোমরা ক্যালকুলেটারে দিলে এটাই অ্যান্সার পাবা ইনশাল্লাহ, টেনশন নাই। ওকে, চলো তারপরে আমরা যেতেছি, এটা কি আছে দেখো, কি বলছে, ত্বরণ হলো লব্ধ রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কোনটা সঠিক? দেখো এইখান থেকে আমরা দেখতেছি যে ত্বরণ আসলে ভেক্টর রাশি, এটা আমরা অলরেডি জেনে আসছি। এবং যেহেতু আমাকে 3 নাম্বার আলাদা কোনো অপশন নাই, তার মানে আমাকে হইতে পারে 2 3, কিন্তু স্কেলার রাশি তো হওয়ার কোনো চান্সই নাই সে, তাহলে এটা আগেই কাটা। তাহলে এটা অবশ্যই লব্ধ রাশি এবং 3 এইটাই হবে। দেখো তুমি লব্ধ রাশি কি জিনিস না যাই নাও, এটাকে কিন্তু অ্যান্সার করতে এইভাবে তুমি এই অ্যাপ্রোচে পারবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাই, দেখো কি আছে,
54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? হ্যাঁ, 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? অলরেডি এটার সিস্টেম আমি দেখাই ফেলছি এবং 54 কিলোমিটার পার আওয়ার দিয়ে দেখাইছি। কি 3.6 দিয়ে ভাগ করে দিলেই তুমি অ্যান্সারটা পাওয়া যাবা, মিটার পার সেকেন্ডে পাওয়া যাবা। এখান থেকে ভাগ করলে কত পাবা? 15 পাবা। হ্যাঁ, তাহলে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলছে দেখো, কোনো গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষম ভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? দেখো তোমার কাছে ত্বরণ চাইছে এবং আদি বেগ শেষ বেগ দেওয়া আছে। ত্বরণ এ সমান সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই তো ছিল। তাহলে দেখো ভি এর মান অলরেডি তোমার কাছে দেওয়া আছে, যে শেষ বেগ কত হয়েছে 75 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে 75 মাইনাস ইউ এর মান কত ছিল 15 ছিল, 15 ছিল ইউ এর মান, এবং তার সময় কত 10 সেকেন্ডে বাড়ছে, তাহলে 10। তাহলে হিসাব যদি আমি করি এখান থেকে, হিসাব করো কত আসে দেখো, 75 থেকে 15 বিয়োগ করলে আসবে এখানে কি 60, 60 কে 10 দিয়ে ভাগ করলে আসবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হবে আমার অ্যান্সার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সটে চলে যাই। দেখো কি আছে, বলছে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের হবে? চলন্ত ফ্যানের সুইচ আমি বন্ধ করে দিছি, দেখো সুইচ যখন বন্ধ করে দিছি এটা কিন্তু আর কি নির্দিষ্ট সময় পর পর এক জায়গায় ঘুরে আসবে না। কারণ কি সুইচ বন্ধ করে দেওয়ার সাথে সাথে গতি কমতেছে, একবার এইভাবে ঘুরে আসবে, তারপর আরো আস্তে ঘুরে আসবে, তারপর আরো আস্তে ঘুরে আসবে, এইভাবে ঘুরতে থাকবে না। তাহলে এটা কিন্তু আর সরি এটা কিন্তু আর কি থাকবে না, পর্যায়বৃত্ত থাকবে না, কারণ এক জায়গাকে একই সময় পর পর বারবার ঘুরবে না, সময়টা কিন্তু কমে যাবে। তাহলে তখন এই গতিটা কি হয়ে যাবে, শুধুই একটা ঘূর্ণন গতি হয়ে যাবে, যেহেতু ফ্যানটা ঘুরতেছে, ঘূর্ণন গতি। ঠিক আছে, আর যখন এরকম চলবে তখন এটা ঘূর্ণন গতিও হবে, প্লাস আবার কি, প্লাস আবার এটা পর্যাবৃত্ত গতিও হওয়া সম্ভব। একটি ছেলে এত ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর এত অংশ গমন করেছে, এটি সরণ কত? একটু আগে সেম ধরনের একটা প্রশ্ন দেখাইছি, এটা সবাই কমেন্ট করে জানিয়ে দিবা যে এটার উত্তর কি হবে। হ্যাঁ, তাহলে চলো নেক্সটে চলে যাই। এটা কি আছে দেখো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর 3/4 অংশ গমন করে। এক্ষেত্রে ছেলেটির আচ্ছা বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যায়বৃত্ত নির্দেশ করে। হ্যাঁ, দেখো এখানে কি হবে, দেখো এটা অবশ্যই বেগ নির্দেশ করবে, ছেলেটির বেগ, এবং দ্রুতিও নির্দেশ করবে, যেহেতু এইভাবে ঘুরতেছে সেটা দ্রুতিই হবে। হ্যাঁ, বাট পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে এটা তো হবে না, কারণ কি ছেলেটা কি একটা সমান সময় পর পর ঘুরে আসতেছে কোনো জায়গায় বলছে, বলে নাই, তার মানে কি এটা পর্যায়বৃত্ত হবেই না। ঠিক আছে, তার মানে এটা উত্তর হবে খ নাম্বার। আসো তারপরে যাই আমরা। স্থির অবস্থা থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় এত দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? তাহলে আমি এখানে কি জানি, আমার কাছে এ দেওয়া আছে অলরেডি, এবং চলার সময় টি এত দূরত্বে, তার মানে আমার কাছে কি এস দেওয়া আছে, কতটুকু দূরত্ব সেটাও দেওয়া আছে। একটি পোস্টকে কত বেগে করবে স্থির অবস্থা, তার মানে ইও দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের সূত্র কোনটা পাইতেছি, এই ধরনের সূত্র মাথায় একটাই আসতেছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট প্রবলেমটা হইলো আমার কাছে কি নাই, আমার কাছে টি দেওয়া নাই, তার মানে এস এর আর কোন সূত্রটা আছে, এস দিয়ে আরেকটা সূত্রই আছে, ভি সমান সমান ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, এইখানে আমার এসও আছে, এইখানে আমার এও আছে, এ তো অলরেডি জানি, এখানে আমার ইউ আছে। ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে জাস্ট অতিক্রান্ত বেগটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। তাহলে চলো আমরা এটাকে করার চেষ্টা করি। দেখো তাহলে ভি দেওয়া আছে, আচ্ছা সরি আমার কাছে ইউ দেওয়া আছে, তাহলে ইউটা আমি বসিয়ে দিই চলো, বা আমি ভি ডিরেক্ট বের করে ফেলি, রুট ওভার ইউটা আমি বসিয়ে দিই, ইউ কত দেওয়া আছে স্থির অবস্থা, তার মানে কি 0 প্লাস 2 ইন্টু এ এর মান কত ভাইয়া 20 দেওয়া আছে, 20 বসিয়ে দিলাম। এস এর মান কত ভাইয়া, এস এর মান হলো 250, তাহলে আমি 250 বসিয়ে দিলাম। তাহলে আমার ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা কত আসতেছে, আমার অ্যান্সারটা আসতেছে 20 40, তাহলে এখানে অ্যান্সারটা আসবে হলো 100। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কি আছে জাস্ট এইখানে সূত্র ফেললেই হয়ে যাবে, আমরা দেখবো যে কোন সূত্রটা ফেলতে পারতেছি আমরা, আমি যেভাবে চেক দিতেছি যে কোন সূত্রটা ফেলা যায়। দেখো তারপরে কি আছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি?
দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, দেখো একবার সংকোচন হয় একবার প্রসারণ হয়। দেখো তো যদি আমি সংকোচন প্রসারণ এরকম করি, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, তাহলে অর্ধেক সময় এই পাশ অর্ধেক সময় এই পাশ, এই যে প্রসারণ সংকোচন জিনিসটা হইতেছে, তার মানে কি এটা কি পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়তেছে ভাইয়া। আচ্ছা, তারপরে চলো আমরা পরের ইতে যাই। এটা কি বলছে দেখো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক। দেখো আমাকে কি বলছে, যে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে, ত্বরণে যখনই চলছে আমি একটা সূত্র জানতাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর সাথে সম্পর্ক কি, টি স্কোয়ারের সম্পর্ক। তাহলে এইখান থেকে আমি পাইতেছি কি, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। দেখো এইখানে টি স্কোয়ার যত বাড়বে, টি স্কোয়ার যত বাড়বে, এস এর মানও কিন্তু তত বাড়তেছে। টি এর মানটা যত, টি স্কোয়ারের মানটা যত বাড়তেছে, টি এর মানটা যত বাড়তেছে, এস এর মানটাও তত বাড়তেছে। ওকে, তারপরে চলো এখানে দেখি পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করে। পরন্ত বস্তুর সূত্র কে দিছে, পরন্ত বস্তুর সূত্র দিছে আমাদের গ্যালিলিও সাহেব। ঠিক আছে, তারপরে চলো নেক্সটে যাই কি আছে। ওকে, এবার আসো মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এইখানে আমাদের এই যে পড়ন্ত বস্তু তৃতীয় সূত্রটা ছিল সেটা ইউজ করতে হবে। H2/H1 ইজ প্রপোর্শনাল টু, বা প্রপোর্শনাল টু জায়গায় আসলে ইকুয়াল টু হবে, ইকুয়ালস টু কি আসবে, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি যদি কি বের করব, 3 সেকেন্ডে, তার মানে অতিক্রান্ত অতিক্রম করবে, দূরত্ব অতিক্রম করবে, তার মানে আমার H2 বের করা প্রয়োজন। তাহলে T2 কত ভাইয়া, T2 হলো আমার 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে আমার দরকার, আর T1 কত, 6 সেকেন্ডে অতিক্রম করছিল, তাহলে 6 স্কোয়ার ইন্টু H1। H1 কত, 6 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছিল, 72। তাহলে এটা যদি হিসাব করো তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু তুমি পেয়ে যাবা। এখানে অ্যান্সারটা কত আসতেছে, অ্যান্সারটা আসতেছে 18 মিটার। হ্যাঁ, 18 মিটার, এটাই হবে এর অ্যান্সার। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে ভাইয়া, দেখো বলছে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কেমন হবে। এটা অলরেডি করে ফেলছি, এটা কি হবে তোমরা কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, তারপরে নেক্সটে চলে যাই। কি বলছে, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যে কোনো বস্তুর সময়, আচ্ছা, সুষম বস্তু থেকে সমত্বরণে বস্তু যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের কি হবে, বর্গমূলের সমানুপাতিক। সমতলে বস্তু যে কোনো সময়ের বেগ, তার মানে কি ভি। তোমার কাছে বলছে অবস্থান থেকে সমত্বরণে, সমত্বরণে, হ্যাঁ, সমত্বরণের সূত্রগুলো মনে করো। কোন সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের, বেগের সাথে দূরত্বের সম্পর্কটা কিরকম ছিল। দেখো তো, এই যে এটা ছিল না ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH বা 2AS, এরকম ছিল না। তাহলে এটা কি বর্গমূলের সমানুপাতিক হয়ে গেল না। কারণ কি ভিটা যদি এই পাশ চলে যায়, বেগ শুধু বলছে, তাহলে কি এটা এস এরকম হয়ে যাবে না, তাহলে বর্গমূলের সমানুপাতিক হইল না ভাইয়া। তাহলে এইটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে যে ভিটা এই পাশ গেলে কি হবে, রুট ওভার হবে। আর রুট ওভার যদি হয়, মানে স্কোয়ারটা এই পাশ গেলে রুট ওভার হবে, আর রুট ওভারটা যদি হয় তাহলে কি এরকম সম্পর্ক দাঁড়ায় যাবে। আচ্ছা, চলো আমি নেক্সটে যাই। এবার আসি কোনটি ত্বরণের মাত্রা, এটা ঢাকা বোর্ড 23 আরো অনেক সালে আসছে। তো চলো আমরা কোনটা ত্বরণের মাত্রা এটা দেখার চেষ্টা করি। ত্বরণের মাত্রা বের করার জন্য আমাদের ত্বরণের এককটা একটু মনে রাখলে আমাদের সুবিধা হয়ে যাবে। দেখো এখানে এম কি, মিটার পার সেকেন্ড, তাই না। তাহলে এম মানে মিটার, মিটার কি লেন্থ, দৈর্ঘ্যের একক। এস কি সময়, তাহলে সময় টি ইনভার্স টু, তাহলে এটাই কি হবে, এল টি ইনভার্স টুই হবে এর মাত্রা। তাহলে আমরা খুব সহজে এটার মাত্রাটা মনে রাখতে পারি এভাবে। ওকে, এখন আমরা খুবই মজার একটা কোয়েশনে আসছি। দেখেন কি বলছে, একটা বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তার 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হবে। এখন আমরা দেখেন, আমরা একটা সূত্র জানি, এস সমান সমান ইউটি, যেহেতু এটা নিচে নামছে, আচ্ছা, যেহেতু এটা উপরে নিচে নামতেছে, খাড়া নিচে নামতেছে, তার মানে এটা কি নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তু। এই ক্ষেত্রে এটাকে এইচ ধরবো আমরা। হ্যাঁ, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে দেখেন, যখন আপনি এইখান থেকে বলটা ছুটছেন, বলটা ঘুরে আবার কি এইখানেই আসছে, তখন তার স্মরণ কত, এইচ কত, এইচ আসলে জিরো না, তার উচ্চতা তখন জিরো না। তাহলে এখানে আমি বলতে পারি জিরো ইজ ইকুয়ালস টু ইউটি। এখন দেখেন তাকে আপনি কত বেগে করছেন, এরকম কোনো কিছু নেই, জাস্ট আমি এখান থেকে একটা টি কমন নিয়ে রাখলাম আমাদের হিসাবের সুবিধার্থে। কেন কমন নিচ্ছি একটু সামনে যেয়ে বুঝবা। তাহলে হাফ জিটি, এইখানে তো তাই থাকবে। আচ্ছা দেখেন, এই টিটাকে এই পাশে ভাগ করে দিলে কি জিরো হয়ে যাবে, তার মানে ইউ মাইনাস হাফ জিটি ইজ ইকুয়ালস টু কত, জিরো, তাই না। ইউ মাইনাস হাফ জিটি ইজ ইকুয়ালস টু জিরো। তা আমাকে বলছে যে
10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হবে কত বেগে নিক্ষেপ করলে। তার মানে মেইনলি আমার কাছে ইউটা বের করতে বলছিল। তাহলে ইউ সমান সমান কি 0 প্লাস হাফ জিটি। তাহলে দেখেন কি আসে, হাফ ইন্টু 9.8 ইন্টু টি এর মান কত 10 সেকেন্ড পর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সারটা কিন্তু চলে আসবে, এবং ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা কত আসবে ভাইয়া, ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা আসবে 49 মিটার পার সেকেন্ড। এটাই আসার কথা, 49 মিটার পার সেকেন্ড। ওকে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা কোয়েশ্চেন। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে, একটি গাড়ির বেগ যথাক্রমে এত 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 হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে, দেখো একটা গাড়ির বেগ যথাক্রমে 0.4 ছিল, 0.8 মিটার হয়েছে, 1.2 হয়েছে, 1.6 হয়েছে। তার মানে এটা কি, এটা দেখেন তো গাড়িটা কি বাড়তেছে, বাড়ার ক্রমটা কি সেম। এখান থেকে এইখানে কি হয়েছে 0.4, 0.04 বাড়ছে। এখান থেকে এইখানে কি হয়েছে 0.04 বাড়ছে। এখান থেকে এইখানে কি হয়েছে 0.4 বাড়ছে। মানে 0.4 0.4 0.4 করে বাড়ছে। এখানের সাথে 0.4 যোগ করলে আপনি এটাকে পাবেন, এটার সাথে 0.4 যোগ করলে আপনি এটাকে পাবেন। তার মানে কি প্রতিবার একই হারে বাড়তেছে না, তাহলে এটাকে আমরা বলবো সুষমতর। ওকে, ওকে, খুবই মজার একটা কোয়েশনে চলে এসেছি। এটা হলো ঢাকা বোর্ড 21-এর একটি কোয়েশন। একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব সরণের পার্থক্য লিখো। আচ্ছা, খুবই মজার কোয়েশন। হ্যাঁ, দেখো ধরো এ বিন্দু থেকে একটা লোক কি করছে 10 মিটার অগ্রসর হয়েছে, সে 10 মিটার গেছে এইখানে আসছে। সেখান থেকে সে একই পথে 4 মিটার ফিরে আসছে, তার মানে সে এই পথে 4 মিটার এই পর্যন্ত ফিরে আসছে। এখন তার দূরত্ব এবং সরণের পার্থক্য দেয়। তার দূরত্ব কি, দূরত্ব হলো সে টোটাল কতটুকু গেছে। তাহলে দূরত্ব যদি বের করতে চাই, তার দূরত্ব কি হবে, এইখান থেকে এইখানে গেছে এবং ঘুরে সে ব্যাক আসছে, এই টোটালটাই তার দূরত্ব। তাহলে দূরত্ব ডি সমান সমান কি হবে, দূরত্ব ডি সমান সমান হবে 10 মিটার কি ছিল, তারপর 4 মিটার গেছে ব্যাক আসছে। দূরত্বের জন্য দিক মেটার না, কোন দিকে ব্যাক আসছে। তাহলে কত হবে 14। এবং তার সরণটা কি এস হইলো, এখানে কিন্তু দিকটা মেটার, সে এই দিকে গেছিল আবার সেম দিকে ব্যাক আসছে। তাহলে কি হবে 10 মাইনাস 4, তার মানে হবে 6। তাহলে তার পার্থক্য কত হইলো 8 মিটার। 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8, তাহলে তার পার্থক্য 8 মিটার। খুবই মজার একটা কোয়েশ্চেন। চলো নেক্সটে যাই। কি বলছে, পরন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক। দেখো পরন্ত বস্তুর জন্য এইটাই সঠিক, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, অলরেডি আমরা দেখে আসছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। তারপর কি আছে, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষম হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হয়। তার মানে কি এখানে মন্দন হইতেছে। হ্যাঁ, তার মানে মন্দন যেহেতু হইতেছে, তার ত্বরণ জিজ্ঞেস করছে, তাহলে অবশ্যই এই দুইটা থেকে একটা অ্যান্সার আমাদের আসবে। তাহলে চলো আমরা দেখি কোনটা অ্যান্সার আসে। একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষম হ্রাস পেয়ে, তার মানে তার আদি বেগ ছিল কত 20 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে, তাহলে এটা হলো সময়, এবং 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভি। তার মানে আমরা জানি এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত ভাইয়া, ভি এর মান হলো 4, এবং তার আগে বেগ কত ছিল 20, সময় কত 4 সেকেন্ড। তাহলে তুমি যদি হিসাব করো তোমার অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসবে -4। তাহলে এইটাই হলো তোমার সঠিক অ্যান্সার। ওকে, আমরা চলে আসছি খুব মজার একটি এমসিকিউতে। একটু পড়ার চেষ্টা করি। দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব যাবে। দেখো তোমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব যাবে, তার মানে অঙ্কটা একটু ডিফারেন্ট, খুবই মজার একটা অঙ্ক। দেখো এইখানের জন্য তুমি জানো তোমার 5 সেকেন্ডে কতটুকু গেছে 25 মিটার। এখন তুমি যদি 6 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করতে পারো, তাহলে 6 সেকেন্ড থেকে যদি 5 সেকেন্ড বিয়োগ করে দাও, তাহলে ঠিক ষষ্ঠ সেকেন্ডেটা তুমি পাবা। তাহলে দেখো এটাকে কিভাবে করা যায়। তুমি যদি এটাকে করতে চাও, তোমাকে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে ফার্স্টে। তাহলে আমি লিখি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া, কোন সূত্রটা দিয়ে আমরা বের করব, ওই যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো ছিল না আমার, সেই সূত্রগুলো দিয়ে বের করব। h2/h1 ইজ ইকুয়ালস টু t2/t1 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমি যদি এইখানে এই কাজটা করি যে h2টাতে আমি বের করতে চাই, কত হবে, দেখো t2 কত ভাইয়া, t2 এইখানে আছে হলো আমার কাছে ষষ্ঠ সেকেন্ড, তাই না, 6। আর টি1 কত ভাইয়া, টি1 হবে আমার 5।
তাহলে স্কোয়ার ইন্টু H1 এর মান কত? আমার 25 মিটার গেছিল। তাহলে আমি যদি এখান থেকে হিসাবটা করি তাহলে আমার কত বেরোবে ভাইয়া? এখান থেকে যদি হিসাব করি আমার অ্যান্সারটা বেরোবে হলো 36 এত মিটার। হ্যাঁ, তাহলে হিসাব যদি করি 36 বের হইলো, 36 যদি বের হয় তাহলে আমরা এখানে তাহলে পঞ্চম সেকেন্ডে তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? 36 মাইনাস 25, তাহলে থাকে কত? আসবে হলো আমার 11 মিটার। ঠিক আছে, এইটাই হলো আমার অ্যান্সার। তাহলে এই 11 মিটার হবে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। ওকে, ক্যালকুলেশনে যদি ভুল হয়ে থাকে একটু তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, খুবই মজার একটি কোয়েশ্চেন আসছি। একটা বস্তুকে জি এর মানের সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার কতক্ষণ লাগবে? আচ্ছা, দেখো, আমরা এটা সূত্র জানি কি, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এরকম একটা জিনিস আমরা জানি, তাই না? এখান থেকে আমরা যদি হিসাব করতে থাকি, হিসাব করতে করতে সরি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এরকম একটা সূত্র আমরা জানি। এখান থেকে যদি আমরা হিসাব করতে থাকি, হিসাব করতে করতে এক সময় আমরা এই যে টাইমটা বের করি না, টাইমটা পাবো টি সমান সমান পাবো 2u/g। আমি এখানে প্রমাণ দেখাইতেছি না, এটাও একটা সূত্র, তুমি মাথায় রাখতে পারো। এটা কি? এটা হলো যা তোমার চূড়ান্ত টাইম, মানে তোমার একটা বস্তু উপর থেকে উঠে আবার নিচে নামতে যে সময়টা লাগে, এইখান থেকে নিক্ষেপ করলে এখানে উঠে আবার নামতে যে সময়টা লাগে, এটাকে বলতেছি আমরা এই সূত্র। হ্যাঁ, 2u/g। তাহলে এই জায়গায় যদি আমি বলি যে সে কি, সে 9.8 মিটার বেগে ছুটছে জি এর মানের সমান, তাহলে কি হবে? 2g/g, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার থাকবে 2। তার মানে তোমার 2 সেকেন্ড সময় লাগতেছে। হ্যাঁ, এটা হলো বিচরণকালের সূত্র। হ্যাঁ, তারপরে আমরা যাইতেছি নেক্সট। আর আমাদের নাই, এই কয়টা অবজেক্টিভই তোমাদের জন্য আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যেন তোমরা অবজেক্টিভ গুলো খুব সুন্দর করে অ্যান্সার করতে পারো। এই সবগুলো অবজেক্টিভ গুলো দেখে গেলে ইনশাল্লাহ পরীক্ষায় মোটামুটি 99% তোমাদের সবকিছু একদম হুবহু কমন না থাকলেও টাইপ কিন্তু কমন মাস্ট বি, পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই সকলেই নোটগুলো করে জমা দিয়ে দিও আমাদের গ্রুপটাতে, এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপটাতে, বন্ধু বান্ধবদের ইনভাইট করে ইনভাইটেশন কন্টেস্টেও যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবো, সুস্থ থাকবো, বিদায়।